আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের আম একটা সেশনের এরেঞ্জ করেছি আমরা। ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ হাব অ্যান্ড স্কলারশিপ অ্যাব্রোড কর্তৃক আমাদের সেশনটি আমাদের এই স্বাধীনতা দিবস উপলক্ষে ১ম সেশনটি হচ্ছে আজকে। আ আমরা রাত ৮টায় শুরু করতে যাচ্ছি আমাদের এই লাইভ সেশন। আমাদের নামটা প্রকাশ করব যে সবাই শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। আমার নাম মাহাতাব আজমাইন রিফাত। আমিও ন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, পড়াশোনা করছি। আমাদের সবারই কম বেশি থাকে আমরা বাইরে উচ্চতর শিক্ষা অর্জন করব। আম ধন্যবাদ। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে বৃষ্টি, তারপর হচ্ছে একটু ওয়েদারের জন্য নেটওয়ার্ক ইকো হতে পারে। আর হচ্ছে একটু বাফারিং হতে পারে। একটু আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন, আমাদের সাথে যুক্ত থাকবেন। আর আমাদের এই সেশনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি একটু কিছু গাইডলাইন আপনাদের দিতে চাই। সেটা হচ্ছে আমাদের এই লাইভ সেশনটি সবাই আপনারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আমরা হচ্ছে সেশনের শেষ পর্যায়ে আমরা ১০ মিনিট বা ৫ মিনিট হচ্ছে আমরা আমাদের কোয়েশ্চেন এন্ড আনসার পর্ব থাকবে। তো তখন আমরা এই কোশ্চেন আনসার পর্বে আপনাদের কোশ্চেন গুলো আমরা নিব এবং হচ্ছে আমাদের যে গেস্ট আছেন তার কাছে আমরা তুলে ধরবো এবং তিনি সেই কোশ্চেন গুলোর আনসার দেবে। তো আজান হচ্ছে আমরা একটু কিছুক্ষণ অফ থাকি, তারপর হচ্ছে আমরা আজানের পরে আমি শুরু করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে একটু শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। সবাই একটু কমেন্ট করবেন
যে আমাকে ঠিকঠাক আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা। তো আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন আমাদের সাথে একটু কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন। আজকের এই পুরো সেশনটিতে আমি মাহাতাম আজমাইন রিফাত থাকছি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছে নাদিম মাহমুদ ভাই, তিনিও আমার সাথে যুক্ত আছে আজকের এই সেশনটিতে। ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর বরাবরই আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ হাব অ্যান্ড স্কলারশিপ অ্যাব্রোড কর্তৃক ধামাকা নিয়ে আসে প্রতিবারই। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাপোর্ট এবং আপনাদের দোয়া আর ভালোবাসা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো কিছু আপনাদের মাঝে বিলে দিতে পারবো। যেহেতু আমরা সবাই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমরা অনেক বৈষম্য শিকার হয়েছি এবং প্রতিনিয়ত হচ্ছি। আমাদের অনেক কিছুর ঘাটতি আছে। আমরা আসলে অনেক কিছু জানি না। ইভেন আমরা অনেকেও জানি না যে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করে বাইরে পড়াশোনা করতে যাওয়া যায়, পিএইচডি করা যায়, মাস্টার্স করতে যাওয়া যায়। হয়তোবা জানলেও আমরা আসলে প্রপার ওইভাবে ইনফরমেশন গুলো পাই না। তো সেই সুবাদে আমরা আজকে ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করে কিভাবে জার্মানিতে উচ্চশিক্ষা অর্জন করা যায় সেটি নিয়ে আজকের আমাদের এই লাইভ সেশনটি হবে। ইনশাল্লাহ আমরা ভালো কিছু চেষ্টা করব আপনাদেরকে তুলে দেওয়ার জন্য। আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানান, একটু কমেন্ট করে জানান। আজকে আমাদের এই লাইভ সেশনে যে হোস্ট হিসেবে গেস্ট থাকছে আমাদের, সেই গেস্ট বিশ্বভাই। উনি ন্যাশনাল থেকে পড়াশোনা করেছেন নোয়াখালী কলেজ থেকে, এবং বর্তমানে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে পড়াশোনা করছেন অ্যাপ্লাইড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, যেটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং 28 আর জার্মান র্যাঙ্কিং 1। সুতরাং বুঝতে পারছেন যে কত ভালো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে আমাদের যে গেস্ট আপনাদেরকে জার্মানি সম্পর্কে টোটালি বলবে তিনি। আমরা একটু অপেক্ষা করি আমাদের গেস্ট জয়েন করা পর্যন্ত। আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কোন কলেজ থেকে পড়াশোনা করছেন আপনারা আমাদেরকে একটু কমেন্টে জানান, এবং কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দিন। ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টস গুলো আমাদের গেস্টের কাছে তুলে ধরবো এবং
আনসার দেওয়ার চেষ্টা করব। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনাকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন প্লিজ। আজকের এই লাইভ আজকের এই লাইভটিতে আমাদের জার্মানি থেকে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক এক বড় ভাই তিনি আমাদের সেশনে যুক্ত হবেন। তো আমরা ধৈর্য ধরি। আচ্ছা, সাদ্দাম খন্দকার, আপনি রাজশাহী থেকে। আচ্ছা, সারোয়ার আহমেদ, আপনি নরসিংদী থেকে। আচ্ছা, এইচ রাফিউ ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে। আরেকজন বলেছে আব্দুর রউফ ফ্রম রাজশাহী। আচ্ছা, রাকিবুল হাসান ভাই বলছেন আপনি কিশোরগঞ্জ থেকে। আচ্ছা, সাদমান আল নাহিয়ান ভাই বলছেন আপনি বগুড়া থেকে। মাহির আফসার ভাই বলছেন আপনি চট্টগ্রাম চাঁদপুর থেকে। আচ্ছা, আমাদের সাথে মোটামুটি আহ অনেক জায়গা থেকে যুক্ত হচ্ছেন। আপনারা চাইলে আমাদের এই লাইভ সেশনটি আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ফেসবুক গ্রুপ, টাইমলাইন, আপনাদের ডিপার্টমেন্টের গ্রুপে এবং হচ্ছে আপনারা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন। যেহেতু সবারই আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করি, পাশাপাশি আমরা পাবলিক প্রাইভেটে সবই পড়ি, কিন্তু সবার ক্ষেত্রে প্রসেস যেহেতু এক, আমরা হচ্ছে এই বিষয়গুলো সবাইকে শেয়ার করতে পারি এবং জানাতে পারি বিষয়গুলো। চাইলে আপনারা শেয়ার করতে পারেন। সাদমান আল নাহিয়ান ভাই বলছিলেন মোহাম্মদ মুন্না, হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আচ্ছা, আমরা আরেকটু ওয়েট করি। আমাদের গেস্ট কিছুক্ষণের মধ্যে জয়েন করবে। রাশিদুল ইসলাম ভাই বলছেন কুমিল্লা থেকে, হোম টাউন জামালপুর। আচ্ছা, ভালো লাগলো। জাফরিন সুলতান আপু বলছেন মিরপুর 2 থেকে, ঢাকা। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন এমডি হানিফ মিশু ভাইয়া। আমি একটু তার ব্যাপারে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাদের মিশু ভাই হচ্ছে নোয়াখালী সরকারি কলেজ থেকে ফিজিক্সে বিএসসি করেছে এবং এমএসসি করেছে। এখন তিনি বর্তমানে জার্মানিতে টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখে তিনি একটা মাস্টার্স করছেন। তো আমরা তার সাথে সরাসরি যুক্ত হয়ে যাব। মিশু ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সবার প্রথমে আপনার একটা বিষয় আপনাকে জানাই। যেহেতু আপনি আমাদের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন, আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে আপনি অবগত যে এই আমাদের একটা অর্গানাইজেশন ন্যাশনাল ইউনিভার্সিটি রিসার্চ হাব অ্যান্ড স্কলারশিপ অ্যাব্রড। এটা সম্পর্কে আপনি অনেক আগে থেকেই জানেন। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আমরা কথা বলবো। তাই আপনার যেহেতু আজকে আপনার জন্মদিন, সেহেতু আপনাকে হ্যাপি বার্থডে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, যেহেতু আজকে আপনার জন্মদিন। অবশ্যই আপনারা দোয়া করবেন, আপনার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। তো আপনি শুরু করতে পারেন ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ। আপনি তো অলরেডি পরিচয় দিলেনই। আমি মোহাম্মদ হানিফ মিশু। আমার পড়াশোনা নোয়াখালী সরকারি কলেজ থেকে। আমি দেশে পদার্থবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করে এখানে আসছি। এখানে অ্যাপ্লাইড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিজিক্সে মাস্টার্স করতেছি। তো এই আর হচ্ছে প্রথমে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ সেশনে। আমি স্মরণ করব আমাদের গত কিছুদিনে ঘটে যাওয়া ট্র্যাজেডি, যেখানে বিশাল সংখ্যক মানুষ তাদের জীবন দিয়েছে। আমি সেই সমস্ত শহীদদের স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তো ব্যাপারটা হচ্ছে, আমি গত কয়েকদিনের পোস্ট দেখে যা বুঝলাম তাতে মনে হচ্ছে অনেকেরই জার্মানিতে পড়তে আসার সাধারণ যে প্রক্রিয়াগুলো, এগুলো সম্পর্কে একদমই ধারণা নেই। প্রথমত যে বিষয়টা আমি বলবো যে জার্মানি আপনি কেন আসবেন পড়তে? এতগুলো ওয়েস্টার্ন কান্ট্রি থাকতে আপনি জার্মানিতে কেন আসবেন? এই প্রশ্নটা যদি কেউ আমাকে করে, আমি প্রথমেই উত্তর দেই হচ্ছে নো টিউশন ফিজ। জার্মানির সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে আপনি একেবারে ফ্রিতে পড়তে পারবেন। ছোটখাটো কিছু কন্ট্রিবিউশন থাকে, যেটা আপনার সেমিস্টার ওয়াইজ খুব বেশি না, এবং এটা গায়ে লাগে না। এই জন্যই মূলত জার্মানিতে আসা। একটা কোশ্চেন প্রায় আসছে যে স্কলারশিপ। জার্মানিতে আমরা যারা পড়তে আসছি বা আসে, বেশিরভাগই হচ্ছে সেলফ ফান্ডে আসে। যার কারণ হচ্ছে, যেহেতু এখানে ইউনিভার্সিটির টিউশন ফিজ নেই, সেহেতু স্কলারশিপের অ্যাভেলেবিলিটিও কম। খুব রেয়ার কিছু মানুষ আসে যারা স্কলারশিপ নিয়ে আসে, ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসে। আর এছাড়া বেশিরভাগই আমরা হচ্ছে আপনার স্কলারশিপ ছাড়া সেলফ ফান্ডেই আসি, কারণ এখানে আসার যে খরচটা, এটা আসলে খুব একটা বেশি না। তো যাই হোক, আমি শুরু করব হচ্ছে প্রথমে কোথায় কিভাবে কি শুরু করবেন, বা কিভাবে কি প্রক্রিয়া সামনে আপনারা যারা জার্মানিতে আসার প্ল্যান করছেন তারা কিভাবে কি করবেন সেখান থেকে। প্রথমত আপনি কোন সেশনে আসতে চাচ্ছেন সেটা নির্ধারণ করবেন। আপনার বর্তমান পরিস্থিতি, আপনি বর্তমানে কিসে পড়ছেন, কোন ইয়ারে পড়ছেন, আপনার গ্রাজুয়েশন শেষ কখন হইতে পারে, বা আপনার বর্তমান যে প্রোগ্রামটা সেটা কখন শেষ হইতে পারে, সেটার উপর ভিত্তি করে আপনাকে পরিকল্পনা করতে হবে যে আপনি কোন সেমিস্টারটা ধরবেন, কোন সেশনটা ধরবেন। সেই হিসেবে আপনাকে এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যার কারণ হচ্ছে, আমাদের কোভিডের সময় স্টুডেন্টদের একটা বিশাল ব্যাকলগ তৈরি হয় এম্বাসিতে,
যেটা পরবর্তীতে 6 মাস, 6 মাস থেকে 1 বছর, 1 বছর থেকে 1.5 বছর, 19 মাস, বর্তমানে সেটা প্রায় 24 মাসে পৌঁছে গেছে। তো আপনি যদি জার্মানিতে আসতে চান স্টুডেন্ট হিসেবে, আপনাকে অন্তত পক্ষে 2 বছর আগে থেকে প্ল্যান করতে হবে এবং 2 বছর আগেই আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে। তো এটা হচ্ছে আপনার, আমি বলবো আপনার এখন বর্তমানে প্রথম ধাপ জার্মানিতে আসার। কারণ হচ্ছে আপনি নিশ্চয়ই সবকিছু রেডি করে গ্রাজুয়েশন কমপ্লিট করে 2 বছর অপেক্ষা করতে চাইবেন না। যে ভুলটা হয়তো তখন, হ্যাঁ আমি কোভিডে আটকে গেছিলাম, তারপরেও আমাকে 1 বছর ওয়েট করতে হয়েছে আপনার কোভিডের কারণে। 1 বছর হচ্ছে আমি পরবর্তীতে আমি জানতাম না যে আমাকে অ্যাপয়েন্টমেন্টটা আগে নিতে হবে। সো আমি পরে অ্যাডমিশন পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নেই এবং আমাকে 1 বছর ওয়েট করতে হয় এবং এই সময়টা খুবই বাজে। আমি জানি, আমি এই সময়টা পার করে আসছি। গ্রাজুয়েশনের পরে 1 বছর 2 বছর বসে থাকা, এমনিতেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের অনেক সময় লেগে যায় পড়াশোনা কমপ্লিট করতে। এরপরে আবার 2-1 বছর বসে থাকা অনেক কষ্টের। তো এই প্রাথমিক আপনার প্রাথমিক কাজ হচ্ছে এই পরিকল্পনা সেট করবেন। পরিকল্পনা সেট করে সেই অনুযায়ী আপনাকে টাইম হিসেব করে এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপরে হচ্ছে আপনার পড়াশোনা শেষ করা। পড়াশোনা শেষে আপনার যে পেপারসগুলো লাগবে, প্রথমেই আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমাদেরকে একটা মার্কশিট দেওয়া হয় শুধুমাত্র বিষয় কোড উল্লেখ করে, যেটি জার্মানি কেন আমার ধারণা পৃথিবীর কোথাও অ্যাকসেপ্টেবল না। আমাদেরকে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে হয়। প্রভিশনাল সার্টিফিকেট ইজ এনাফ, বাট আপনি যদি চান আপনি মেন সার্টিফিকেটও কালেক্ট করে নিতে পারেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। কিছু ক্ষেত্রে আপনার মিনিমাম পাসিং গ্রেডটা লাগে, কারণ হচ্ছে এখানকার যে গ্রেডিং সিস্টেম এবং আমাদের গ্রেডিং সিস্টেম সম্পূর্ণ ভিন্ন। তো ওই গ্রেডিং সিস্টেমটা হিসাব করার জন্য আমাদের মিনিমাম পাসিং গ্রেড লাগে এবং এই সংক্রান্ত একটি পেপার হচ্ছে আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কালেক্ট করতে হবে। আর এই পেপারসগুলো কালেক্ট করার জন্য আপনাকে যে পদ্ধতিতে যেতে হবে সেটা হচ্ছে আপনি আপনার নিজস্ব কলেজের প্রিন্সিপালের কাছ থেকে নির্ধারিত ফর্মে অনুমতি নিয়ে সেই অনুমতিপত্র দিয়ে আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পরে হচ্ছে তারা যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে যদি কোনো ভুল থাকে তারা একটা নোট দিয়ে দিবে, আপনি সেই অনুযায়ী কারেকশন করবেন। আর যদি কোনো ভুল না থাকে তারা পরবর্তী ধাপে যাবে এবং আপনি জিনিসটা ট্র্যাক করতে পারবেন যে কি হচ্ছে, কত দূর আগাইছে আপনার কাজটা। এবং যখন রেডি হবে তখন আপনার ওয়েবসাইটে রেডি টু ডেলিভারি উঠবে। আপনি জাস্ট পেপারটা গিয়ে ওয়ান স্টপ সার্ভিস থেকে নিয়ে আসবেন। এই তবে সম্ভবত মিনিমাম পাসিং গ্রেডের যে পেপারটা ওটা সম্ভবত ন্যাশনাল ইউনিভার্সিটিতে সরাসরি গিয়ে আনতে হয়। এটা অনলাইনে আবেদন করা যায় না আমি যতদূর জানি। এখন ইদানিং যদি কোনো ওয়েবসাইট বা কিছু ওরা ডেভেলপ করে থাকে সেটা আমার জানা নেই। ভাই রিসেন্টলি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা অনলাইন পোর্টাল তৈরি করেছে যেখানে অ্যাপ্লিকেশন করে আর নেওয়া যায় আর কি, কিন্তু সশরীরে গিয়ে সংগ্রহ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সংগ্রহ সশরীরে গিয়েই করতে হয়, সেটা আগে থেকেও ছিল। আচ্ছা আচ্ছা ভাই, আপনি যদি হচ্ছে মানে কি কি ডকুমেন্টস লাগে একটা মানে ওয়ান বাই ওয়ান বলতেন, পয়েন্ট আকারে 1-2 করে, তাহলে মনে হয় প্রথমত কি কি ডকুমেন্টস লাগে এটা আমি সম্পূর্ণ বলতে রাজি না, ইচ্ছুক না। এই কারণে আমি চাই যারা আবেদন করবে তারা হচ্ছে নিজে রিসার্চ করে বের করবে যে কি কি ডকুমেন্ট এক্স্যাক্টলি তার লাগবে। তবে যে জিনিসটা মানুষ ভুল করে আমি সেটা অবশ্যই সতর্ক করে দেওয়া উচিত। আপনার ইয়েটা লাগবে, প্রত্যেক ইয়ারের আপনার যে অ্যাডমিট কার্ডটা ছিল সেটা অবশ্যই লাগবে। রেজিস্ট্রেশন কার্ডটা তো লাগবেই। প্রত্যেক ইয়ারে আপনি যে ফাইনাল পরীক্ষায় বসেছিলেন সেই অ্যাডমিট কার্ডটা আপনার লাগবে। আর আমি কেন ওয়ান বাই ওয়ান ডকুমেন্টগুলো বলতে চাচ্ছি না, সেটার কারণ হচ্ছে আপনি যদি এখন থেকে রিসার্চ করা না শিখেন তো আপনি ভবিষ্যতে, আমরা এই ধরনের কোশ্চেন প্রায়ই পাই, সে 1 বছর 2 বছর থেকে জার্মানির স্টুডেন্টদের গ্রুপ ফলো করতেছে, এখনো জানেই না অনেক কিছু, মানে খুব আনাড়ি ধাঁচে প্রশ্ন করে, বিশেষ করে যে আমার জাতীয় বিশ্ববিদ্যালয় অ্যাকসেপ্ট করবে কিনা বা
আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ আপনি জানেনই না জাতীয় বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় খুবই নিম্ন শ্রেণীর একটা বিশ্ববিদ্যালয় বিবেচনা করেন, অথচ অনেকে এমনও আছে যে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু এটা জানে না যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। সো এই কারণে আমি ওয়ান বাই ওয়ান পেপারস বলতে চাচ্ছি না, এটা আপনি যে কেউ গুগল করলে পেয়ে যাবে। আমি চাই আপনারা রিসার্চটা এখন থেকে শিখেন। আর আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগৃহীত যে সার্টিফিকেট বা এসএসসি ইন্টারভিউ সার্টিফিকেট মার্কশিট গুলো, এগুলো ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করতে হয় কিনা? না, এটা অ্যাটাস্টেড করতে হয় না। এটা হচ্ছে কিছু ইউনিভার্সিটি আপনার ইয়া চায়, নোটারি চায়। তো সেক্ষেত্রে আপনারা নোটারি করে নেবেন যদি ইউনিভার্সিটি চায়। এছাড়া অ্যাটাস্টেড করতে হয় না। ফরেন মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রি থেকে কোনো অ্যাটাস্টেশনের প্রয়োজন নেই। তবে আপনারা চাইলে যদি আপনারা পাশাপাশি অন্য কোনো দেশে আবেদন করেন, আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাটাস্টেশনের একটা পদ্ধতি আছে। আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাটাস্টেশনটা করে নিতে পারেন, যেহেতু আপনাদের যাওয়া আসা হবেই, কাগজপত্র উত্তোলন বা যে কোনো কারণে যাওয়া আসা হবেই নিয়তে। তো ওটা করে নিতে পারেন। আর এমনিতে নোটারি দিয়েই হয়। এখন পর্যন্ত এই রুলটা বলবৎ আছে যে আপনার ফরেন মিনিস্ট্রি বা এডুকেশন মিনিস্ট্রি থেকে কোনো প্রকার অ্যাটাস্টেশন লাগে না। এই আর এই তো আর এগুলো। মানে এখন যে মানে অবস্থা, ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি, এই জন্য আর কি। তাহলে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছে, জার্মানিতে টার্গেট করছে, এতে প্রসেসিংটা কখন থেকে শুরু করা উচিত? প্রসেসিংটা আপনাকে প্রথমে শিওর হইতে হবে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আইএলটিএসটা কবে দিবেন। আপনি যদি প্ল্যান করে রাখেন যে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করে সময় নষ্ট করবেন না, আইএলটিএসটা 3 মাস বা 6 মাসের মধ্যে দিয়ে দিবেন, তাহলে আপনি এম্বাসির ওয়েবসাইটে সবসময় নজর রাখবেন। আমার মনে হয় সেকেন্ড ইয়ারে যারা আছে তাদের এত দ্রুত বা এত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নাই, কারণ রিস্কি হয়ে যায়। আপনি একবার অ্যাপয়েন্টমেন্ট মিস করলে পরবর্তীতে আবার সেই 2 বছর ওয়েট করতে হবে। আপনারা থার্ড ইয়ারের শেষের দিকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। থার্ড ইয়ারের শেষের দিকে অ্যাপয়েন্টমেন্টটা নিলে হবে কি, আপনার ফোর্থ ইয়ার কমপ্লিট করার পর আপনি আইএলটিএসে বসে গেলে এর মাঝে আপনার অ্যানিউর পেপারসগুলো রেডি হবে। আপনি 2 বছর পুরো সময়টা পাবেন আর নিজেকে প্রিপেয়ার করার জন্য। সো আমার মনে হয় থার্ড ইয়ারের শেষের দিকে অ্যাপয়েন্টমেন্টটা নিলে সবচেয়ে বেটার হয়। আচ্ছা, সিজিপিএ নিয়ে যদি একটু কথা বলতেন, যে সিজিপিএ কিরকম হলে ভালো হয়? সিজিপিএ সাধারণত সিজিপিএ 3 এনাফ সায়েন্সের স্টুডেন্টদের জন্য। তবে আপনার আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের আর একটু ভালো সিজিপিএ রাখার জন্য আমি অনুরোধ করব, কারণ এদের এই সমস্ত সাবজেক্টগুলোতে সিজিপিএ ডিমান্ড হাই থাকে। সো কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের জন্য 3 অ্যাভারেজ 3.1 এরকমও অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আমি দেখেছি। কিন্তু আর্টস এবং কমার্স স্টুডেন্টদের জন্য সিজিপিএটা একটু বেটার হওয়া উচিত। সেটা যদি 3. সেক্ষেত্রে তারা কি করতে পারে? করণীয় কি আছে? তারা কি স্কলারশিপ একেবারে না, এমন না যে একেবারেই সুযোগ নেই, আছে, কিন্তু অপশন লিমিটেড হয়ে যাবে। অপশনস লিমিটেড হয়ে গেলে হচ্ছে আপনার ওরা তো নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট নেবে। এখন দেখা যায় যে অপশনস লিমিটেড হয়ে গেলে আপনি চান্স পাওয়ার সুযোগটা সম্ভাবনাটা কমে যায়। সেজন্য আমি বললাম, এমনিতে একেবারে 3 পেলেই যে একেবারে সুযোগ নেই তা না, সুযোগ আছে। বিশেষ করে কিছু আপনার ইয়েতে কোর্সে উল্লেখ থাকে, সিজিপিএ উল্লেখ থাকে না যে তারা কত সিজিপিএ প্রেফার করতেছে। সেক্ষেত্রে অনেকে 2.9 দিয়েও চান্স পায়, যদি সেরকম কোনো ক্যান্ডিডেট না থাকে, তার চেয়ে বেটার কোনো ক্যান্ডিডেট না থাকে। সো সে কোর্সগুলোর ক্ষেত্রে ভিন্ন। অর্থাৎ আপনি যদি অপশনস রাখতে চান যে না আমাকে অ্যাডমিশন কনফার্ম করতেই হবে, সেক্ষেত্রে সিজিপিএটা আরেকটু ভালো রাখা উচিত। আচ্ছা ভাই, তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজটা নিয়ে যদি একটু কিছু বলতেন, যে কোন লেভেলে জার্মান ল্যাঙ্গুয়েজটা লাগে প্রাথমিক অবস্থায় স্কলারশিপ পাওয়ার? আমি আগেই বলেছি স্কলারশিপটা হচ্ছে, আচ্ছা স্কলারশিপটা নিয়ে তাইলে আমি ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে স্কলারশিপ খুবই রেয়ার, যেহেতু ওরা টিউশন ফিজ নেয় না এবং আপনাকে সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ দিচ্ছে, যেটা দিয়ে আপনি খুব ভালোভাবে আপনার লাইফ লিড করতে পারবেন এখানে।
জবেরও অভাব নেই। সো স্কলারশিপটা এখানে খুবই রেয়ার, অনেক হাইলি কোয়ালিফাইড যারা তারা স্কলারশিপগুলো পায়। এছাড়াও বাংলাদেশ থেকে সাধারণত যে দুইটা স্কলারশিপে মানুষ আসে সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে ইরাসমাস এবং আরেকটা হচ্ছে ডাড। দুইটাতেই হচ্ছে আপনার 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে সাধারণত। সো এই জন্য আমি বলছিলাম যে স্কলারশিপটা এখানে রেয়ার। আর আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা হচ্ছে প্রাথমিকভাবে আপনার বেশিরভাগ ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল কোর্সগুলোতে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি এখানে কিছু করতে চান, এখানে ভালো কিছু করতে চান, বা আপনি আরো কিছু প্রোগ্রামে যদি আবেদন করতে চান যেগুলোতে হচ্ছে আপনার জার্মান এবং ইংলিশ দুই মাধ্যমেই পড়ানো হয়, কিছু কিছু প্রোগ্রামের রিকোয়ারমেন্ট থাকে জার্মান A1 B1 এই ধরনের, সেক্ষেত্রে জার্মানটা লাগে। আবার আপনি যদি আইএলটিএস না দেন সেক্ষেত্রে আপনাকে জার্মান C1 কমপ্লিট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে অনেকগুলো সিটি আছে যেখানে হচ্ছে আপনার জার্মান বলতেই হবে। জার্মান না বললে আপনি ওখানে টিকতে পারবেন না। যেমন আমি মিউনিকে আছি, মিউনিক একটা ইন্টারন্যাশনাল সিটি, এখানে জার্মান খুব একটা ম্যান্ডেটরি না। আমি এখন পর্যন্ত ইংলিশ দিয়ে চলতেছি, আমি জার্মান ইভেন খুব ভালো জানি না, হয়তো 2-4টা ওয়ার্ড বুঝি। যেমন বার্লিন, ফ্রাঙ্কফুর্ট এই সমস্ত এরিয়াতে আপনি খুব ভালোভাবে ইংলিশ দিয়ে সার্ভাইভ করে যেতে পারবেন। কিন্তু যখন আপনি ছোট ছোট সিটিগুলোতে যাবেন তখন ওরা জার্মান প্রেফার করে। ইভেন আপনি ইংলিশে কথা বললে গালমন্দ শুনতে হইতে পারে। তো জার্মান ভাষাটা শিখতেই হবে আপনার। এছাড়াও আপনি আপনার স্টাডি কমপ্লিট করার পরে জবের জন্য জার্মান শিখা ম্যান্ডেটরি। আচ্ছা ভাইয়া, জার্মান ল্যাঙ্গুয়েজটা কি আপনার ভিসা মানে পাওয়া না পাওয়ার ক্ষেত্রে কোনো এফেক্ট ফেলে? না, একদমই না। আপনাকে হচ্ছে জার্মানি এম্বাসির যে রিকোয়ারমেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে, সে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারলে এবং আপনার কাগজপত্রে যদি কোনো ঘাটতি না থাকে, কোনো ভুয়া পেপারস বা আপনি কোনো জালিয়াতি যদি না করেন, তাহলে আপনার ভিসা কনফার্মড। ভিসা এখানে রিজেক্ট হয় না। ইভেন যদি ওরা ভুলবশত আপনার কোনো কিছুকে ওরা ভুল ধরে নিয়ে যদি ডিসিশন নেগেটিভ আসে, সেক্ষেত্রে আপনার আপিল করার সুযোগ থাকে এবং আপনি নিজেও যদি কোনো ভুল করে থাকেন সেটা কারেকশন করে নতুন করে আপিল করলে আপনার রেজাল্টটা চেঞ্জ হয়ে আসে, অর্থাৎ আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে আসে। সো পেপারস যতক্ষণ আপনার ওকে ততক্ষণ ভিসা রিজেক্টেড হবে না। জি। আচ্ছা ভাই, এতক্ষণ আমরা প্রাথমিক ব্যাপারগুলো জানলাম। এখন যদি একটা মানে কমন কোশ্চেন সবার যেটা করবে আর কি, যে আমরা কেন জার্মানিকে চুজ করব, এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। প্রথমেই তো আমি বললাম জিরো টিউশন ফিস। জার্মানির বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফিস নাই। এছাড়া আপনি নিজে কাজ করে সার্ভাইভ করতে পারবেন, যেটা আপনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর অনেক দেশে, যেমন আপনি ইউএসএ ধরেন, ইউএসএ ক্যাম্পাসের বাইরে আমি যতদূর জানি ফান্ড ছাড়া যদি কেউ পড়তে যায় তাহলে তার ক্যাম্পাসের বাইরে জব করার সুযোগ কম, করলেও ইলিগালি করতে হয়। এবং আমি এমন অনেককেই চিনি স্টুডেন্ট ভিসায় যাওয়ার পরে সে স্টাডি কন্টিনিউ করতে পারে নাই, দেশ থেকে অনেক পরিমাণ ধার দেনা করে গেছে, যার কারণে তাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে, ইলিগাল হয়ে যেতে হয়েছে। এরকম অনেককেই চিনি। জার্মানিতে আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো রিস্ক নেই। আপনি যতদিন স্টাডি করতে পারবেন, যতদিন স্টাডি চালিয়ে যেতে পারবেন, ইভেন আপনি যদি মনে করেন আপনি বর্তমানে যে প্রোগ্রামটাতে আছেন এটা আপনার দ্বারা হচ্ছে না, আপনি চাইলে অন্য একটা ইউনিভার্সিটিতে আরেকটু লো র্যাঙ্কের এমন একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে আপনি চলে যেতে পারেন। সো এখানে ইউনিভার্সিটির I-20 যেমন ইউএসএ তে একটা ম্যাটার করে, এখানে একেবারে আপনি যদি 1000-এর উপরে র্যাঙ্কিং এর ইউনিভার্সিটিতেও পড়েন, আপনার ভিসার ক্ষেত্রে এটা আসলে বড় কোনো ব্যাপার না। আপনার কাছে অফার লেটার আছে জার্মান একটা ইউনিভার্সিটির, এটাই এনাফ। সো এই কারণে আমি মূলত প্রেফার করব জার্মান ইউনিভার্সিটি। এছাড়াও অনেকের পার্সোনাল ইয়ে থাকে, যেমন অনেকে সকার পছন্দ করে, এখানে ফুটবল অনেক জনপ্রিয়, এই ধরনের অনেক রিজন অনেকে দেখায়। আমি প্রাথমিকভাবে বলবো যে জিরো টিউশন ফিস এবং অ্যাফোর্ডেবল, সার্ভাইভ করা যায়,
এটা। আর হচ্ছে আপনার যে খরচটা, খরচের পরিমাণটা এখানে একটা বিষয়। যেমন এখানে মূলত যেহেতু স্কলারশিপ ছাড়া আসছেন, আপনাকে ওদেরকে প্রুফ করতে হবে যে আপনি ১ বছর থাকা খাওয়ার মতো আপনার কাছে টাকা আছে। সো সেক্ষেত্রে হচ্ছে এখানকার সিস্টেম যেটা সেটা হচ্ছে ব্লক অ্যাকাউন্ট। ব্লক অ্যাকাউন্টে আপনি দেশ থেকে এখন বর্তমানে সম্ভবত ১১,০০০ সামথিং ইউরোজ পাঠাতে হয়। এটা আপনার নামে এখানে একটা অ্যাকাউন্ট হবে। এই অ্যাকাউন্টটা আপনার নামেই ব্লক থাকবে। আপনি যখন জার্মানিতে আসবেন পরের মাস থেকে সেটা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে মান্থলি বেজ। আপনার প্রতি মাসের খরচটা আপনার টাকা থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমরা যেহেতু বেশিরভাগই আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে এখানে আসি, অনেক সময় ধার দেনা বা ফ্যামিলিতে আমরা টাকাটা ক্যাশ করতে চাই। সেক্ষেত্রে আপনাকে ওই যে ২০ ঘন্টা কাজের যে সুযোগটা দিচ্ছে সেটা করে আপনি এখানে সার্ভাইভ করতে পারেন এবং আপনি যে ১১,০০০ সামথিং যে ইউরোসটা এটার বেশিরভাগ টাকাই আপনি দেশে ফেরত পাঠাতে পারেন ১ বছর পরে। বা মাসে যেটা পেলেন সেটাও পাঠিয়ে দিতে পারেন। সো সেক্ষেত্রে ওই টাকাটা আপনার খরচ না। ওই টাকাটা আপনার টাকা, আপনারই থাকতেছে। আপনি চাইলে এখানেও খরচ করতে পারেন। চাইলে আপনি এখানে কাজ করে সার্ভাইভ করতে পারেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দিতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আর এর বাইরে আপনার আবেদন কস্ট বা দেশে থাকতে যে প্রসেস গুলো আছে, প্রসেসিং আপনার যে খরচগুলা লাগে ওগুলা অ্যারাউন্ড আপনি যদি বাংলাদেশী টাকায় ধরেন ১৫ লাখ টাকার মতো আপনার ক্যাশ লাগতে পারে জার্মানিতে আসা পর্যন্ত। কিন্তু আপনি ১০ থেকে ১২ লাখ টাকা আপনি দেশে পাঠাতে পারবেন ১ বছর পরে, যেটা আসলে আপনার অ্যাকাউন্টেই থাকবে, আপনার নামেই থাকবে। আপনি চাইলে ১ বছরের মধ্যে ওই টাকাটা দেশে ফেরত পাঠাইতে পারেন। সো আল্টিমেটলি আপনার খরচ হয়তো ৩ থেকে ৪ লাখ টাকা। আচ্ছা ভাইয়া, দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক ফ্যামিলি এই ১০-১২ লাখ ১৫ লাখ টাকা মানে দিতে পারতেছে না বা ব্লক অ্যাকাউন্ট হুম করতে হুম। পারতেছে না। সেক্ষেত্রে কোনো অল্টারনেটিভ ওয়ে আছে? অল্টারনেটিভ ওয়েজ হচ্ছে জার্মানিতে যদি কেউ থাকে সে স্পন্সর করতে পারে। থাকে বলতে তার অবশ্যই পর্যাপ্ত ইনকাম থাকতে হবে। আর হচ্ছে এছাড়া আপনার যদি ব্যাংক লোনের দেশ থেকে ১ বছরের জন্য ব্যাংক লোনের সুবিধা থাকে, যা বা আপনার মানে নিতে পারেন যদি। অনেক তো ব্যাংক লোন দেয় কিন্তু বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে আসলে কাকে দিবে কাকে দিবে না এটা তো আর বলা যায় না। যদি আপনার সেই লিঙ্ক থাকে বা আপনি ম্যানেজ করতে পারেন অথবা কারো কাছ থেকে ধার নিয়ে যদি আপনি চলে আসতে পারেন ১ বছর পরে আপনি সেই টাকাটা যেহেতু ফেরত পাঠাতে পারছেন, সো এভাবেই ম্যানেজ করতে হবে আরকি। এর বাইরে আপনার একমাত্র উপায় হচ্ছে স্কলারশিপ। আ সেক্ষেত্রে আমি তো বললামই স্কলারশিপের ম্যাটার গুলো। স্কলারশিপ অনেক রেয়ার। খুবই কম মানুষ পায়। হয়তো দেখা গেছে বছরে পুরো আ পুরো বিশ্ব থেকে আপনার ১,০০০ জনকে দিচ্ছে এই ধরনের। সো ওগুলা খুবই রেয়ার। আচ্ছা, আর হচ্ছে দেখা যাচ্ছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি এগুলোতে দেখা যাচ্ছে যে মানে রিসার্চ করার অপশন থাকে। কিন্তু ন্যাশনাল হুম। ইউনিভার্সিটিতে রিসার্চের অপশন স্টুডেন্টসরা পায় না। তো সেক্ষেত্রে রিসার্চ পেপার ছাড়া কি জার্মানিতে স্কলারশিপ পাওয়া যায়? স্কলারশিপটা আসলে সম্পূর্ণ স্কলারশিপ কমিটির উপর ডিপেন্ড করে। তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরে স্কলারশিপ তারা হচ্ছে আমার এই ইউনিভার্সিটিতে আমি যে অ্যাপ্লিকেশন করছি তারা আমাকে সিলেক্ট করবে। সেই সিলেক্টেড হওয়ার আচ্ছা, আচ্ছা। এটাও হ্যাঁ, আপনার সেটা পাবেন। সেটা অবশ্যই পাবেন। ওটা প্রত্যেকটা প্রোগ্রামের একটা রিকোয়ারমেন্ট থাকে। সেখানে উল্লেখ থাকবে যে আপনার কোনো রিসার্চ এক্সপেরিয়েন্স লাগবে কি লাগবে না। এখন আপনার যদি রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে তাহলে তো আপনি অবশ্যই আপনার প্রোফাইলটা এগিয়ে থাকবে। কিন্তু না থাকলে একেবারে যে আপনি পাবেন না তা না। এবং ইভেন বেশিরভাগেরই আমরা দেশ থেকে যারা আসি, আপনার শুধু ন্যাশনাল না অন্যান্য ইউনিভার্সিটি থেকেও যারা আসে ওদের অনেকেরই রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে না। এখানে অ্যাডমিশন পাওয়া যায়। সো ওটা কোনো বড় ইস্যু না। হ্যাঁ, আমাদের ল্যাব ফ্যাসিলিটিস কম থাকে দেশে। এটা নিয়ে আপনাকে ভুগতে হইতে পারে যে এখানকার ল্যাব ফ্যাসিলিটিস এর সাথে আমাদের দেশের ল্যাব ফ্যাসিলিটিস মিলানো সম্ভব না এবং আমরা অনেক পিছিয়ে। সো হ্যাঁ, ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে সেটা আপনার পার্সোনাল বিষয়। সেটা ওদের বিবেচ্য বিষয় না। ওরা অ্যাডমিশন পাওয়া যায় রিসার্চ এক্সপেরিয়েন্স ছাড়া।
যেহেতু রিসার্চের প্রসঙ্গে কথা উঠেছে, সেহেতু আমি এখানে একটু কথা বলতে চাই। ন্যাশনাল, যেহেতু আমাদের গ্রুপের নাম সবাই জানে ইতিমধ্যে, তা আমরা কিন্তু ইতিমধ্যে আমরা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যেন স্বল্প মূল্যে একটা কোর্স করতে পারে, রিসার্চ ফর এভরিওয়ান নামে সেটি হচ্ছে কোর্স। এই কোর্সটা আমাদের হচ্ছে থার্ড ব্যাচ। যেহেতু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা, আমরা রিসার্চ ল্যাব নেই, রিসার্চ করতে পারি না, সেই ক্ষেত্রে আমরা একটা রিসার্চ কোর্স আমরা রানিং করেছি। তো আমাদের অলরেডি দুটো ব্যাচ গিয়েছে, আমাদের থার্ড ব্যাচ চলতেছে। তো যারা দেখা যায় কি আমরা যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাই এবং আমাদের ইচ্ছা থাকে, আমাদের কিন্তু আচ্ছা, দুঃখিত, নেট সমস্যার জন্য মাহতাব আটকে গিয়েছে। মাহতাব যেটা বলছিল যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ল্যাব ফ্যাসিলিটিস নাই, কিন্তু ল্যাব ফ্যাসিলিটিস ছাড়াও আমরা থিওরিটিক্যাল রিসার্চ করতে পারি। আর কিন্তু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টসরা মানে রিসার্চ কিভাবে করতে হয় এই সম্পর্কে কোনো প্রাথমিক ধারণাই আমাদের থাকে না। তো এটা নিয়ে আমাদের নুসা একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য খুবই স্বল্প মূল্যে একটা রিসার্চ কোর্স করাই, যেটা কথা মাথা বলছিল। আপনারা চাইলে ওখানে এনরোল করতে পারেন, যেটার হচ্ছে লিঙ্ক আমি অলরেডি দিয়ে রেখেছি course.সংসদ.org। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে যে সাবজেক্ট সুইচ দেখা যাচ্ছে আমি এখন প্রাণীবিদ্যায় পড়ি, আমি ভেটেরিনারি যেতে চাচ্ছি, আমি ফিজিক্সে পড়ি, আমি অন্য সাবজেক্টে যেতে চাচ্ছি। সাবজেক্ট সুইচের ব্যাপারে মানে এটা কি করা সম্ভব বা যায় কিনা? হ্যাঁ, অবশ্যই যায়। এবং সাধারণত যেমন ধরেন ফিজিক্স পড়ে আপনি ম্যাটেরিয়াল সায়েন্স পড়তে পারেন, আপনি বায়োমেডিক্যাল পড়তে পারেন, আরো অনেকগুলো সাবজেক্ট আছে যেগুলোতে আপনি পড়তে পারেন। আপনার মূল বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটির ওই প্রোগ্রামের নির্ধারিত একটা রিকোয়ারমেন্ট থাকে, তারা কি ন্যাচারাল সায়েন্স নিবে কি নিবে না। ন্যাচারাল সায়েন্স যদি উল্লেখ থাকে অথবা ফিজিক্স, কেমিস্ট্রি এই ধরনের সাবজেক্ট যদি উল্লেখ থাকে রিকোয়ারমেন্টে, সো আপনার অ্যাডমিশন পাওয়ার সুযোগ আছে। এই ক্ষেত্রে অ্যাডমিশন পেয়েও যায়, সমস্যা হয় না। ওরা যে জিনিসটা হিসাব করে সেই জিনিসটা হচ্ছে ওদের ওই প্রোগ্রামটা পড়ার জন্য যে ব্যাকগ্রাউন্ড নলেজটা প্রয়োজন সেটা আপনার হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনার মার্কশিট অ্যানালাইসিস করে দেখবে যে আপনি কোন কোন সাবজেক্ট দেশে পড়েছেন, আপনার ব্যাচেলরে কোন কোন সাবজেক্ট পড়া হয়েছে, এবং এই প্রোগ্রামটাতে স্টাডি করার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ পর্যাপ্ত কিনা এটা ওরা যাচাই করার পরে যদি দেখে যে হ্যাঁ সবকিছু ওকে, তো ওরা নিয়ে নেয়। এই ক্ষেত্রে আপনাকে এম্বাসিতে একটা ইস্যু ফেস করতে হইতে পারে, সেটা হচ্ছে ভিসা অফিসার হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি সুইচ করলেন কেন, আপনি ফিজিক্স পড়ছেন, আপনি ম্যাটেরিয়াল সায়েন্স কেন পড়তে যাচ্ছেন। তো আপনি যদি এমনিতে খুব একটা কোশ্চেনের অ্যান্সার এদিক সেদিক হইলে খুব একটা ঝামেলা হয় না, তারপরেও সেফ থাকা ভালো এম্বাসির বিষয়। তো আপনাকে আপনি সন্তোষজনক উত্তর দিতে পারলেই হলো, ওটা আসলে বড় ইস্যু না, এটুকুই। এর বাইরে তেমন কিছু না। আপনি যদি অ্যাডমিশন ম্যানেজ করতে পারেন ওই প্রোগ্রাম থেকে, এটা কোনো বড় ইস্যু না। আচ্ছা ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়েতে একটা প্রধান সমস্যা যেটা আছে সেটা হচ্ছে সেশন জট। 4 বছরের কোর্স 6 বছর 7 বছর হয়ে যায়। এক্ষেত্রে কি কোনো সমস্যা হয় স্কলারশিপ পেতে বা ইউনিভার্সিটি পেতে বা ভিসা পেতে ধরনের কোনো সমস্যা কি হয় কিনা? সমস্যা হচ্ছে ওরা সেশন জট যে বিষয়টা বুঝেই না, বাস্তবতা হচ্ছে ওরা সেশন জট বিষয়টা বুঝেই না। সো এখন ওদেরকে বুঝেই নিতে হয়। আমার ক্ষেত্রে আমি আমার উদাহরণটা দিলে বুঝবেন। আমার টুমে যে আমাদের হচ্ছে আবেদন করার ক্ষেত্রে সবগুলো ইউনিভার্সিটিতেই একটা সিভি প্রয়োজন হয়, এবং ওরা সিভিটা দেখার উদ্দেশ্য হচ্ছে আপনার কোনো স্টাডি গ্যাপ আছে কিনা, যদি থেকে থাকে ওই সময়টা আপনি কি করছেন, বা মানে আপনার জাস্ট এই জিনিসগুলো চেক করার জন্য। সো সেক্ষেত্রে আমি সিভি চেঞ্জ করতে হয়েছে অন্তত 5 বার মিনিমাম, 1 মাস ধরে শুধু আমার ওদের সাথে ইমেইলে এটা নিয়ে দেন দরবার করতে হয়েছে। ওরা বুঝতেই চাচ্ছিল না যে সেশন জট নামে একটা বিষয় থাকতে পারে। এমনিতে ধরেন আপনি জার্মান প্রেক্ষাপটেও আপনি 2 বছরের মাস্টার্স 3 বছর 3.5 বছর অনেকে 5 বছরও করে, ওটা বড় ইস্যুজ না। কিন্তু বড় ইস্যুজ হচ্ছে আমাদের কিন্তু লেখা থাকে, যেমন আমার ব্যাচেলর ছিল 15-তে,
কাগজে কলমে, কিন্তু আমি কমপ্লিট করছি 17-তে। তো সেক্ষেত্রে সমস্যাটা ওখানে হয়ে যায় যে আমাকে বারবার করে, ইভেন আমি এটা নিয়ে এম্বাসিতেও একটু ঝামেলায় পড়ছিলাম, যেহেতু দেশে আর একটা মাস্টার্সও করে আসছি একটা লম্বা সময়। সো এম্বাসিতেও বারবার জিজ্ঞেস করতেছিল যে তুমি এত সময় কি করছো। তো আমি আবার কোভিডে আটকাই গেলাম 2 বছর। সো আমার একটা লম্বা একটা গ্যাপ পড়ে গেছিল। তো সবার এই সমস্যাটা হওয়ার কথা না, কারণ ওরা জানে ন্যাশনাল ইউনিভার্সিটির বিষয়টা। ইউনিভার্সিটি গুলা এটা বুঝতে চায় না। সো আপনাকে হচ্ছে সিভিতে কোনো গ্যাপ রাখা যাবে না। সিভিতে আপনি যে গ্যাপটা, অর্থাৎ আমি যেটা করেছি আমি বলি, আমি হচ্ছে সিভিতে ইউরোপাস যে ফরম্যাটটা ওইটা ইউজ করছি, এবং ওখানে আমি ডেসক্রিপশন দিয়ে লিখে দিছি যে আমার, যদিও আমার কাগজে কলমে আমার গ্রাজুয়েশন টাইম এটা, কিন্তু আমি হচ্ছে এক্সামে বসছি এত তারিখে, আমার রেজাল্টটা পাবলিশ হইতে এত তারিখে, যার কারণে আমার আমার কোর্সটা কমপ্লিট হয়েছে এত তারিখে। আমি এভাবে লিখে দিছি ডেসক্রিপশনে। এভাবে লিখে দেওয়ার পরে ওরা হচ্ছে জিনিসটা অ্যাকসেপ্ট করছে। এর আগ পর্যন্ত ওরা এটাকে গ্যাপ হিসেবেই দেখতেছিল এবং বারবার আমাকে ফেরত পাঠাচ্ছিল যে তুমি এটা ঠিক করে দাও, এটা কেন হচ্ছে, তোমার এই সময়টা তুমি কি করছো আমাদেরকে বুঝাও। আমি বুঝাইতে অনেক পরবর্তীতে যখন বুঝতে পারছি যে ওরা আসলে কি চাচ্ছে, তখন আমি জিনিসটা এক্সপ্লেন করে দিয়েছি, তখন ওরা বুঝতে পারছে। এক্সপ্লেনটা যদি একটু শেয়ার করতেন তাহলে আমাদের অডিয়েন্সের জন্য সুবিধা হতো আসলে। হ্যাঁ, আমি এটাই বলছিলাম যে দো ইটস রিটেন দ্যাট I passed in 2015, but because of session jam, I had to sit for the exam on blah blah blah. So I got my result on that day, and that's why it took so long. That's it. Just date, mention the date. Dateটা মেনশন করে দিবেন যে কোন কোন তারিখে আপনি কত তারিখে এক্সামে বসছেন, কত তারিখে রেজাল্ট পাইছেন, এটা আর কিছু না। আচ্ছা ভাই, হাউস বিল্ডিংটা নিয়ে যদি একটু কথা বলতেন। এটা বাংলাদেশে অনেকেই জানে না, মানে অনেকে জানে বা অনেকেই জানে না। তো এটা নিয়ে যদি একটু ক্লিয়ার ধারণা দিতেন যে এটা কি বা কিভাবে কি করা যায়। আচ্ছা, হাউস বিল্ডিং সম্পর্কে আমারও যে খুব ভালো ধারণা আছে তা না, তবে যেটুকু বেসিক ধারণা আছে অবশ্যই শেয়ার করতে পারি। হাউস বিল্ডিংটা হচ্ছে আমাদের দেশের অনেকটা ডিপ্লোমার মতো। ইভেন বলা হয়ে থাকে যে আমরা যারা মাস্টার্সে আসি, আমাদের ডেজিগনেশন বা আমাদের যোগ্যতার দিক থেকে আমরা অনেক উপরে, কিন্তু চাকরির কনফার্মেশনের ব্যাপারে হাউস বিল্ডিং এ যারা আসে তারা অনেক আগাই থাকে, কারণ তারা এটা মূলত টেকনিক্যাল বা ইন্টার্নশিপের মতো অনেকটা। সো কেউ আসে হয়তো ক্যাশ অফিসারের ট্রেনিং এ, কেউ হোটেল ম্যানেজমেন্ট বা এই জাতীয় ট্রেনিং গুলোতে আসে। সো আসার পরে হচ্ছে আপনাকে 3 বছরের মতো সম্ভবত এই কোর্সটা, আপনাকে, আমরা যেমন ব্লক অ্যাকাউন্ট নিয়ে আসি, নিজের খরচ নিজে নিজে চালাইতে হয়, হাউস বিল্ডিং এ সে ঠিক উল্টোটা। হাউস বিল্ডিং আপনাকে ভাতা দেওয়া হবে, ওই সিটিতে থাকা খাওয়ার যে পরিমাণ, যে যতটুকু আপনার লাগবে ভাতা দেওয়া হবে। এবং আপনার ব্লক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি ব্লকের পরিমাণ তো দেওয়াই আছে সবার জন্য সম্ভবত সমান, তো সেক্ষেত্রে যদি আপনার ওই যে ভাতাটা আপনি পাবেন তারপরে যদি কোনো টাকা লাগে, যেমন অনেকের হয়তো 2-3 হাজার ইউরো লাগতে পারে যে ওই ব্লকের অ্যামাউন্টটা ফুলফিল করার জন্য, সেক্ষেত্রে আপনি মাত্র হয়তো 2-3 হাজার ইউরো ব্লক করতে হবে, বাকিটা আপনার ওই কোর্সের ভাতা থেকেই পূরণ হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো প্রফেসর ম্যানেজ করতে হয় নাকি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করলেই enough? এখানে প্রফেসরের বিষয় না, এখানে হচ্ছে মাস্টার্স দুই ক্ষেত্রেই বলে দেন নাকি? হুম হুম মানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন পোর্টালে অ্যাপ্লিকেশন করলে কি এনাফ নাকি হচ্ছে কোনো প্রফেসর ম্যানেজ করতে হয়? এটা হাউস বিল্ডিং এবং হচ্ছে মাস্টার্স দুই প্রোগ্রামের ক্ষেত্রে কি সেম কিনা? আচ্ছা, শব্দটা হাউস বিল্ডিং, হাউস বিল্ডিং না, এটা আমাদেরও অনেক সময় মুখ ফসকে বের হয়ে যায়। হাউস বিল্ডিং আসলে সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস, এটা ইউনিভার্সিটির অধীনে সবসময় হয় না। হাউস বিল্ডিংটা আপনার বিভিন্ন কোম্পানি বা আলাদা অনেকগুলো অর্গানাইজেশন আছে, এদের আন্ডারে। হাউস বিল্ডিংটা বেশিরভাগ ক্ষেত্রে ইউনিভার্সিটির অধীনে হয় না।
সো আর এখানে অনেকগুলা জার্মানিতে আপনি জানেন কিনা আমি জানি না, 3 ধরনের ইউনিভার্সিটি আছে। যেমন আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটি, যেটাতে আমি পড়ি। এর বাইরে আছে আপনার হকশুলে, যেটা হচ্ছে আমাদের কাইন্ড অফ আমরা বলতে পারি আমাদের ঢাকা ইউনিভার্সিটি। আর হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যেটা হচ্ছে আপনি বলতে পারেন আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো আছে, এই ধরনের 3 ধরনের বিশ্ববিদ্যালয় আছে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ওদের আলাদা আলাদা কারিকুলাম আছে। এখন কোনো কোনো ইউনিভার্সিটি হাউস বিল্ডিং অফার করে কিছু কিছু ক্ষেত্রে, কোনো কোনো ইউনিভার্সিটি করে না। আচ্ছা, হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্টটা আমি বলি। হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনাকে জার্মান ভাষা জানতে হবে অবশ্যই। ইংলিশে খুব কমই হাউস বিল্ডিং হয়, একদমই রেয়ার। দুই একটা যে হয় না তা না, ইংলিশে হয় কিন্তু খুব কম। সো আপনাকে জার্মান ভাষা জানতেই হবে, এবং সেটা মিনিমাম B1 লেভেল, অর্থাৎ যদি আপনি আইএলটিএস এর সাথে কম্পেয়ার করেন 5.5 মিনিমাম। আর হচ্ছে B1, এবং যদি আপনার B2 থেকে থাকে তাহলে আপনি সেফ, আপনার হাউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। এবং হাউস বিল্ডিং এ সম্পূর্ণ ভিন্ন একটা পদ্ধতিতে আবেদন করতে হয়, এটার সাথে ইউনিভার্সিটির আবেদনের কোনো সম্পর্ক নেই। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনি সরাসরি সেন্ট্রালি ইউনিভার্সিটিগুলোতে আবেদন করবেন। এক্ষেত্রে ইউনিভার্সিটিতে 2 ধরনের পদ্ধতি আছে। কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার সরাসরি আবেদন নেয়, আর কিছু কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার একটা অর্গানাইজেশন আছে যেটার নাম হচ্ছে ইউনিঅ্যাসিস্টের মাধ্যমে আবেদনগুলো নেয়, এবং আমাদের ইভ্যালুয়েশনটা সম্পূর্ণ ইউনিঅ্যাসিস্ট করে হচ্ছে ইউনিভার্সিটিতে আমাদের ফাইলটা পাঠায়, তখন ইউনিভার্সিটি ডিসিশন নেয়। তো এক্ষেত্রে আবার যে ইউনিভার্সিটিগুলোতে আপনি ডিরেক্ট আবেদন করবে ওগুলোর ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনার ভিপিটি নামে একটা ইভ্যালুয়েশন লাগে, সেক্ষেত্রে ওটাও আপনাকে ইউনিঅ্যাসিস্ট থেকে নিতে হবে। তো মেইনলি আপনি মেইল পোর্টাল যদি ধরেন তাহলে সেটা হচ্ছে ইউনিঅ্যাসিস্ট, আর এর বাইরে হচ্ছে আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আপনি ডিরেক্ট আবেদন করতে পারবেন, এই আর কি। আচ্ছা ভাইয়া, দেখা যাচ্ছে যে এসএসসি রেজাল্ট ভালো, এইচএসসি রেজাল্ট ভালো, আবার হচ্ছে অনার্সের রেজাল্টও ভালো আন্ডার গ্রাজুয়েটের, সেক্ষেত্রে মাস্টার্সে কি ফুল ফান্ড পাওয়া সম্ভব, নাকি অন্য কোনো এক্সট্রা কারিকুলার? এসএসসি এন্ড এইচএসসি দুইটার রেজাল্ট ভালো এবং অনার্সের রেজাল্টও ভালো, এটা নিয়ে কি ফুল ফান্ড পাওয়া সম্ভব স্কলারশিপের ক্ষেত্রে, নাকি হচ্ছে অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস লাগে ফুল ফান্ড পাওয়ার ক্ষেত্রে? ফুল ফান্ড বলতে আমি তো আগেই ক্লিয়ার করলাম ব্যাপারটা। ফুল ফান্ড হচ্ছে আপনার স্কলারশিপের ক্ষেত্রে আসে, আর মানে এক বা হচ্ছে ইরাসমাস যেটা থাকে সেক্ষেত্রে। হ্যাঁ, এটা আমি আসলে পুরোপুরি জানি না যে ওদের রিকোয়ারমেন্ট কি কি থাকে। ওদের প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা সাবজেক্টে বা ওদের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে যতদূর জানি। মেইনলি যেটা লাগে সেটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স। আমি যতদূর জানি 2 বছরের মিনিমাম জব এক্সপিরিয়েন্স লাগে। ওটা যেহেতু অনেক রেয়ার, যার কারণে আমি ওটাতে ট্রাইও করি নাই, আমার আসলে ওটা নিয়ে রিসার্চ করাও হয়নি। আমার জানা খুব বেশি মানুষ, যে ধরেন ইউনিকে আমি অন্তত 150-200 জন মানুষকে তো চিনি যারা এখানে পড়াশোনা করছে। ডার্ট বা ইরাসমাসে আসছে এরকম 1-2 জনের বেশি হবে না। আচ্ছা, তার মানে জার্মানিতে দেখা যাচ্ছে যে সেলফ ফান্ডেড করতে গেলেও কোনো রকম কোনো সমস্যা ফেস করতে হয় না, তাই তো? না, না, যেহেতু আপনার টিউশন ফিসটা নাই, সেহেতু আপনার জন্য আপনার অনেক বড় একটা প্রেশার কমে যাচ্ছে। হ্যাঁ, লিভিং কস্ট আপনাকে ইয়ে করতে হয়। আচ্ছা, নিজের প্রোফাইল অনুযায়ী জার্মানিতে ভার্সিটি কিভাবে চুজ করবো এই ক্ষেত্রে আপনার কোনো টিপস আছে? আপনি কি পড়তে চান, কি পড়ছেন ওটার উপর ডিপেন্ড করে ডায়াডের যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে আপনি কোর্সগুলা খুঁজে বের করবেন এবং কোর্সের রিকোয়ারমেন্ট দেখবেন, একটা লিস্ট করবেন কোন কোন কোর্সগুলোতে আপনি আবেদন করতে চান। ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট মিলে কিনা যাচাই করবেন যে আপনার একাডেমিক রেকর্ড আর ওদের রিকোয়ারমেন্ট মিলে কিনা। আর আমি সাজেস্ট করব আপনি সবসময় হাই র্যাঙ্কেড ইউনিভার্সিটিতে আবেদন করবেন, ভয় পাবেন না। যেখানে যেখানে আপনি এখন আপনার যদি 15-20টাতে রিকোয়ারমেন্ট মিলে যে আপনার তো 15-20টাতে
আবেদন করা সম্ভব না, আপনি সেক্ষেত্রে একটা ব্যালেন্স করতে পারেন যে লো র্যাঙ্ক কিছু ইউনিভার্সিটিতে, মিডিয়াম র্যাঙ্কের কিছু ইউনিভার্সিটিতে এবং হাই র্যাঙ্কের কিছু ইউনিভার্সিটিতে আপনি আবেদন করবেন। সো আর বেশিরভাগ কোর্সের ডিটেলসে আপনি daad.de তে পেয়ে যাবেন। ওখানে সার্চ করলেই আপনি সবকিছু পেয়ে যাবেন, রিকোয়ারমেন্ট থেকে শুরু করে এবং কোর্সের মেইন ইউনিভার্সিটি ওয়েবসাইট সহ সবই পেয়ে যাবেন। জার্মানিতে অ্যাপ্লিকেশন ফি আছে বা হ্যাঁ, অ্যাপ্লিকেশন ফিজ যেগুলো হচ্ছে আপনার ডিরেক্ট আবেদন করবেন, ডিরেক্ট ইউনিভার্সিটিতে যে আবেদনগুলো করবেন ওগুলোতে কোনো আপনার অ্যাপ্লিকেশন ফিজ প্রয়োজন হয় না। ইউনি অ্যাসিস্টের মাধ্যমে আপনি যে আবেদনগুলো করবেন, প্রথম আবেদনটা আপনার 75 ইউরো এবং পরবর্তীগুলো হচ্ছে আপনার 30 ইউরো করে। তো আপনি যদি 4-5টা ইউনিভার্সিটিতে আবেদন করতে চান তো সেক্ষেত্রে আপনার হয়তো 200 ইউরো করতে হইতে পারে, বাজেট করতে হইতে পারে। আসলে অনেকে দেখা যাচ্ছে যে গ্রাজুয়েশন চলাকালীন অবস্থায় ভলেন্টিয়ারিং করছে বা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করছে, সেগুলো কি ওইখানে কোনো ইফেক্ট ফেলে অফার পাওয়ার ক্ষেত্রে? ইফেক্ট ডিপেন্ড করে এখন ভলেন্টিয়ারিং আপনি কিসে করছেন। আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হন কিন্তু আপনি ভলেন্টিয়ারিং করছেন হচ্ছে ধরেন আপনি বাংলাদেশে যে বড় বড় ভলেন্টারি অর্গানাইজেশনগুলো আছে, যেমন আপনার ব্লাড ডোনেশনের বাঁধন আছে, তারপরে যে আরেকটা যে ওরা বিডি ক্লিন সম্ভবত, এগুলো যদি করেন এগুলো তো আসলে সোশ্যাল ওয়ার্ক, এগুলো আপনার কি জানি বলে সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলোর জন্য আপনার হয়তো কাজে লাগতে পারে। কিন্তু আপনি যদি সায়েন্সের কথা বলেন, আপনি বিজ্ঞান মেলাতে আপনি কিছু করছেন কিনা, এটা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু আপনি ব্লাড ডোনেট করছেন, ওটা আসলে সায়েন্স রিলেটেড কোনো কোর্সে খুব একটা আমার মনে হয় না বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে। আপনার এটা জাস্ট প্রুফ করে যে আপনি একজন গুড হিউম্যান বিং, এর বাইরে কিছুই না। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে আমরা অনেক কিছুই জানলাম। এখন আপনি যদি ওভারঅল মানে একটা রোড ম্যাপটা আপনার মতো করে বলে দিতেন তাহলে ব্যাপারটা অনেকটাই ক্লিয়ার হয়ে যেত। আচ্ছা, রোড ম্যাপ ম্যাপটা বুঝি নাই। ন্যাশনাল ইউনিভার্সিটি টু জার্মানি একটা রোড ম্যাপ আপনার মতো করে একটা ওভারভিউ দিয়ে দেন। আচ্ছা, যেটা বললাম সেটা হচ্ছে আপনাকে প্রথমেই প্ল্যানটা করতে হবে। প্ল্যানটা অবশ্যই আপনি গ্রাজুয়েশনে থাকা অবস্থায় করবেন। আর যারা ব্যাচেলরে আসতে চান তারা হচ্ছে ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় করবেন। কারণ হচ্ছে ব্যাচেলরে যারা আসতে চায় তাদের জন্য হচ্ছে আপনাকে দেশ থেকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে 1 বছর পাবলিক ইউনিভার্সিটিতে, অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লে 25% গ্রাজুয়েশনের 25% কমপ্লিট করে আসতে হবে ব্যাচেলরে আসার জন্য। আর মাস্টার্সের ক্ষেত্রে তো আপনাকে অবশ্যই ব্যাচেলর কমপ্লিট করে আসতে হবে। তো সেক্ষেত্রে যারা ব্যাচেলরে আসতে চায় তাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় প্ল্যান করতে হবে, যেহেতু ওয়েটিং পিরিয়ডটা সবার জন্যই সমান বর্তমানে, যেটা আমি যতদূর জানি 24 মাসের মতো। আর যারা মাস্টার্সে আসবে তারা অবশ্যই থার্ড ইয়ার থেকে এই প্ল্যানটা রেডি করে নিবে যে সে কিভাবে কি করবে, কিভাবে আগাবে। আর যদি কোনো কারণে ইন্টারাপশন হয়, যেমন অনেক সময়, যেমন আমাদের সময় যেটা হয়েছে কোভিড বা এই ধরনের কোনো কারণে যদি আপনার ডিগ্রিটা একটু লং হয়ে যায়, সেক্ষেত্রে আপনি আবারও অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে আপনি হচ্ছে 24 মাস হিসাব করে আপনার প্ল্যানটা নতুন করে সাজাবেন, নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আর কিন্তু আপনি যদি একবার অ্যাপয়েন্টমেন্ট মিস করেন, আপনাকে কিন্তু এটা রিশিডিউল করবেন, আপনাকে আবার 2 বছর ওয়েট করতে হবে, নতুন করে নিতে হবে। এবং এমনও হয়েছে যে অফার লেটার নাই, ডকুমেন্ট সাবমিট করে নাই, সময় আসার পরে তখন ওরা পাসপোর্ট ব্লক করে দিছে, এমনও হয়েছে। সো আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিলেন, আপনাকে যে এই সুযোগটা দেওয়া হচ্ছে যে আপনার অফার লেটার না থাকলেও আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কিন্তু আপনি সময় শুধু একজনের স্লট নষ্ট করলেন, আপনার কাছে অফার লেটার নাই, বা আপনি সময় যে পরিকল্পনা করেছেন ওই সময়ে আপনি ঠিক সবকিছু গোছাতে পারেন নাই, সেক্ষেত্রে আপনার উচিত
অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেওয়া অবশ্যই, যদি আপনি কনফিডেন্ট না হন যে আপনি এই সময়ে আপনার সবকিছু গোছাইতে পারবেন না, বা আপনার পক্ষে যাওয়া সম্ভব না, বা আপনার হাতে অফার লেটার আসে নাই। এটা আমার দিক থেকে একটা সাজেশন থাকবে। যেহেতু আমি একটা সিক্রেট বলেই দিছি যে অ্যাপয়েন্টমেন্ট আপনাকে অনেক আগে থেকে নিতে হবে, যেটা গ্রুপগুলোতে একসময় অনেক ভয় দেখানো হইতো যে আগে আগে নিয়েন না, আগে আগে নিলে আমাদেরকেও অনেক ভয় দেখানো হয়েছে। ইভেন আমি এই ভয়ে আগে আগে নেই। পরবর্তীতে আমাকে তো অ্যাডমিশন পাওয়ার পর 1 বছর ওয়েট করতে হইলো। সো আমি মনে করি যেহেতু পদ্ধতিটা এরকম হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্টটা আগে নেওয়াই ভালো। তবে আপনার এথিক্যাল দিক বিবেচনা করলে আপনি যদি কনফিডেন্ট না হন যে না আমি 2 বছরের মাথায় আমার হাতে অফার লেটার আসার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করে আবার নেন। আপনি আবার 2 বছরের পরিকল্পনা করেন, ক্যান্সেল করে আবার নেন, ওই সময় থেকে 2 বছরের পরিকল্পনা করেন। কিন্তু কারো স্লটটা নষ্ট করিয়েন না। হাজার হাজার স্টুডেন্ট আছে ওয়েটিং এ বসে আছে। এই হচ্ছে এম্বাসির ব্যাপার গেল। আমি ছিলাম হচ্ছে আমি কোথায় যেন ছিলাম, নাদিম, জি ম্যাম। আমি কোথায় ছিলাম, মানে কি প্রসঙ্গে কথা বলতেছিলাম? আপনি হচ্ছে পুরো রোড ম্যাপটা বলছেন, ন্যাশনাল আচ্ছা ইউনিভার্সিটি আপনি অ্যাপয়েন্টমেন্ট আচ্ছা পর্যন্ত গিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনার এনআইডি দিয়ে হবে না, আপনাকে আপনার পাসপোর্ট প্রয়োজন হবে। সো পাসপোর্টটা করে ফেলতে হবে। এরপরে হচ্ছে আপনার পরিকল্পনা সাজানো শেষ। আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করবেন, আইএলটিএস দিবেন, পাশাপাশি আপনি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে সময় নষ্ট না করে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনার যে ডকুমেন্টগুলো প্রয়োজন সবগুলো ডকুমেন্ট উত্তোলন করে নেবেন আইএলটিএস দেওয়ার আগেই। আইএলটিএস দেওয়ার পরে তো আপনার প্রোফাইল একদম ফুলফিল হয়ে গেল, আপনি সব যোগ্যতা অর্জন করলেন। আরেকটা বিষয় আমি মিস করে গেছে, আপনার এম্বাসি ফেস করার জন্য মিনিমাম আইএলটিএস রিকোয়ারমেন্ট 5.5 মিনিমাম আইএলটিএস রিকোয়ারমেন্ট। 5.5 দিয়ে ইউনিভার্সিটি অ্যাডমিশনও পাওয়া যায় কিছু কিছু ইউনিভার্সিটিতে। হ্যাঁ, সেফ কত? সেফ জোন হচ্ছে 6.5 মিনিমাম। হ্যাঁ, কিন্তু 5.5-এও অ্যাডমিশন পাওয়া যায় না যে তা না, যত প্রোফাইল যত ভালো করা যায় আর কি। অনেকে দেখা গেছে 5.5 পাওয়ার পরে কনফিডেন্স হারায় পরে, কনফিডেন্স হারানোর কিছু নাই, 5.5-এ পাওয়া যায়। যাই হোক, যখন আপনার হাতে সবকিছু রেডি আছে, আপনি ইউনিভার্সিটি লিস্ট করে ফেললেন, তখন আপনি হচ্ছে যখনই যে দিন থেকে আপনার যে সেশনটা টার্গেট, ওই সেশনের আবেদন শুরু হবে, আপনি প্রথম দিনই সবগুলো আবেদন করে দেওয়ার চেষ্টা করবেন। ওয়েট না করাই ভালো। কিছু কোর্স আছে যেমন আপনার আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, সো আপনার ওয়েট না করাই ভালো। আর সব সময় চেষ্টা করবেন নন রেস্ট্রিক্টেড কোর্সগুলোতে আবেদন করার জন্য, কারণ রেস্ট্রিক্টেড কোর্সগুলো হচ্ছে আপনার সীমিত সংখ্যক স্টুডেন্ট নেয় এবং ওদের প্রায়োরিটি থাকে জার্মানি স্টুডেন্ট বা ইউরোপিয়ান স্টুডেন্ট। যদি সিট খালি থাকে তখন ওরা বাইরের দিকে তাকায়। সো রেস্ট্রিক্টেড কোর্সে আবেদন না করে নন রেস্ট্রিক্টেড কোর্সগুলোতে আবেদন করবেন। নন রেস্ট্রিক্টেড উল্লেখ করা থাকে কোর্সগুলোর পাশে। আবেদন করলেন, এরপরে হচ্ছে ওয়েট করবেন, অফার লেটার আসবে। অফার লেটার আসার পরে আপনি আপনার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট অবশ্যই আপডেট রাখবেন যে এখন কোন মাসের অ্যাপয়েন্টমেন্ট চলতেছে, আপনার অ্যাপয়েন্টমেন্ট আসতে কতদিন লাগতে পারে একটা আনুমানিক হিসাব রাখবেন, কারণ এভাবেই সবাই করতেছে, এভাবেই করতে হচ্ছে, যেটা হয়তো অন্য তেমন কোনো দেশে নাই। কিছু দেশে, আমাদের মতো কিছু দেশে এই সমস্যাটা হচ্ছে। ইন্ডিয়াতে এবং পাকিস্তানে কোনো ওয়েটিং পিরিয়ড নাই, ওরা 1 মাসের মধ্যে ভিসা পেয়ে যাচ্ছে। আমাদের দুর্ভাগ্য, আমাদের কূটনীতি অনেক দুর্বল, যার কারণে আমরা ঠিক ওই জায়গায় পৌঁছাইতে পারতেছি না। তো যাই হোক, আপনাকে অবশ্যই সবসময় আপডেট রাখতে হবে যে এখন কোন মাসের কাজ চলতেছে, আপনি কোন মাসে পাবেন। আরেকটা বিষয়, যদি আপনি দেখেন যে আপনি কোনো সেমিস্টারের মাঝামাঝি অ্যাপয়েন্টমেন্ট ভিসা ইন্টারভিউ ডেটটা পাবেন, তো সেক্ষেত্রে আপনি ওয়েট না করে ওই সেমিস্টারটা আপনি এনরোলড হয়ে থাকবেন। এনরোলড না হয়ে বসে থেকে কোনো লাভ নাই। সেক্ষেত্রে যেহেতু আপনার কাছে অফার লেটার থাকবে না যদি এনরোলমেন্টের সময় পার হয়ে যায়,
সো এনরোলড হয়ে থাকবেন। এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো কনসিডার করে। যদি আপনার কোনো কারণে দেরি হয় আসতে, আপনি পরীক্ষায় বসতে না পারেন, আপনি এসে কোর্স কোঅর্ডিনেটরকে একটা মেইল করবেন বা সরাসরি গিয়ে দেখা করবেন, দেখা করে বলবেন যে আমার ভিসা ইস্যুর কারণে আমি এই সেমিস্টার আসতে পারি নাই, আমাকে এক সেমিস্টার এক্সটেনশন দাও। যদি পসিবল হয় ওরা এক্সটেনশন দিয়ে দিবে, আর যদি পসিবল না হয় তাহলে অল্টারনেটিভ কোনো একটা ওয়ে ওরা বলে দিবে। তো ওইটা নিয়ে টেনসড হওয়ার দরকার নেই। আপনাকে যদি কোনো সেমিস্টারের মাঝামাঝি কিছু হয় এবং অনলাইনে এনরোলমেন্ট সম্পন্ন করা যায়, আপনি অবশ্যই অনলাইনে এনরোলমেন্ট করে নেবেন। এরপরে ভিসা ইন্টারভিউ আগে হচ্ছে আপনাকে ডকুমেন্ট সাবমিট করার আগে হচ্ছে আপনি অন্তত 2 মাস আগে, ডকুমেন্ট সাবমিশন মেইল আসার সম্ভাবনা আছে, এর অন্তত 2 মাস আগে আপনি ব্লক অ্যাকাউন্টটা করে ফেলবেন। ব্লক অ্যাকাউন্টের সিস্টেমটা হচ্ছে আপনাকে দেশে একটা স্টুডেন্ট ফাইল খুলতে হবে এবং এখানে একটা ব্লক অ্যাকাউন্ট করতে হবে। এখানে অনেকগুলো সাইট আছে, যেমন কোরাকল, সাধারণত কোরাকল এবং ফিনটিবা, এই দুইটা সাইট হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। তো আমারটা কোরাকলে আছে, অনেকে ফিনটিবাতেও করে। তো এখানে অ্যাকাউন্টটা খোলার পরে আপনি যাবেন বাংলাদেশে ব্যাংকে, সেখানে একটা স্টুডেন্ট ফাইল খুলবেন। স্টুডেন্ট ফাইলে আপনার এখানকার যে ব্লক অ্যাকাউন্ট আছে ওটার ডিটেলস দিয়ে স্টুডেন্ট ফাইলটা খুলে রাখবেন, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রাখবেন এবং অন্তত আপনি যদি যখন দেখবেন যে আপনার ডকুমেন্ট সাবমিশন ইমেল পাওয়ার সম্ভাবনা 1-2 মাসের মধ্যে, এর মধ্যে আপনি ব্লকের টাকাটা জার্মানিতে পাঠিয়ে দিবেন। জার্মানিতে এটা সেফ থাকার কারণে অনেকে একটা ভুল করে, সেটা হচ্ছে ডকুমেন্ট সাবমিশন ইমেইল আসার জন্য অপেক্ষা করে। এরপরে যেটা ঘটে সেটা হচ্ছে 7 দিনের সময় দেয় এম্বাসি ডকুমেন্ট সাবমিট করার জন্য। 7 দিনের মধ্যে ব্লকের কনফার্মেশনটা পায় না, যার কারণে তার অ্যাপয়েন্টমেন্ট স্লটটা নষ্ট হয়। সো এই রিস্ক না নিয়ে 1-2 মাস আগে, যত হিসাব করে 1-2 মাস আগে যদি পাঠাই দেওয়া যায় ব্যাপারটা ভালো হয়। আর এই টাকা যদি আপনার কোনো কারণে যদি আপনার ভিসা না হয়, আপনি এম্বাসিতে আবেদন করে এই টাকা ফেরত নিতে পারবেন। সো এই টাকা নিয়ে টেনশন করার কিছু নাই, যেহেতু অ্যাকাউন্টটা আপনার নামে হবে। এখানে আপনি জার্মান সরকারকে কোনো টাকা দিচ্ছেন না। যে ব্লক অ্যাকাউন্টটা হবে সম্পূর্ণ আপনার নামে হবে। আপনি আসার পরে ব্লক ওপেন করবেন, ওরা আপনার পার্সোনাল অ্যাকাউন্টে মাসে মাসে টাকা পাঠাবে। সো টাকা নিয়ে টেনশন করার কিছু নাই, অন্তত 1-2 মাস আগে আপনি ব্লকটা করে নিতে হবে। এই ভুলটা অনেকেই করে। আমি একজনকে চিনি, আমার আগে থেকেই হচ্ছে তার কাছ থেকে আমি সাজেশন নিয়ে টুমে আবেদন করতাম, টুমের যে আবেদন প্রক্রিয়াগুলা এগুলা করতাম। তো সে একটা ভুল করছিল, সে হচ্ছে ডকুমেন্ট সাবমিশন মেইল পাওয়ার পরে হচ্ছে আপনার ব্লকের টাকার জন্য দৌড়াদৌড়ি করে ব্লকের টাকা ম্যানেজ করতে পারে নাই, যার কারণে সে আসতেও পারে নাই এবং তখন অলরেডি 1.5 বছরের মতো আপনার ওয়েটিং পিরিয়ড হয়ে গেছে। সো তাকে আবার 1.5 বছর ওয়েট করতে হয়েছে সম্ভবত। ইভেন সে আসছে কিনা আমি আসলে জানি না, পরবর্তীতে তার যোগাযোগ হয়নি। সো এই ভুলটা করা যাবে না। অবশ্যই আপনাকে আপডেটেড থাকতে হবে যে কোথায় কি কাজ চলতেছে, কতটুকু আগাচ্ছে। এবং বর্তমানে এখন তো ওরা অনেক অর্গানাইজড, জার্মানিতে স্টাডি রিলেটেড যে গ্রুপগুলো ওরা অনেক অর্গানাইজড এবং প্রত্যেক মাসের ধরেন অগাস্ট মাস 2024 যারা অ্যাপয়েন্টমেন্ট মানে ডকুমেন্ট সাবমিশন মেইল পাওয়ার সম্ভাবনা আছে, ওদের নিজস্ব একটা মেসেঞ্জার গ্রুপও আছে বা নিজস্ব গ্রুপগুলো আছে। কানেক্টেড থাকলে আপনি পিছিয়ে পড়বেন না এবং আপনি আবেদনের ক্ষেত্রেও কোথাও আটকাই গেলে আপনি ওদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন। সো আপনাকে কানেক্টেড থাকতে হবে গ্রুপগুলোতে। আর হচ্ছে এই তো আপনি ব্লক অ্যাকাউন্ট করলেন, তারপরে আপনার ডকুমেন্ট সাবমিশন ইমেইল আসলো, 7 দিনের মধ্যে ডকুমেন্ট সাবমিট করলেন। ডকুমেন্ট সাবমিট করার পর হচ্ছে আপনাকে দেয়া হবে 1 মাসের মতো ওরা সময় নিবে, সাধারণত নেয় 1 মাসের মতো। 1 মাসের মধ্যেই ওরা একটা ইন্টারভিউ ডেট দেয় যে অমুক তারিখে আপনার ইন্টারভিউ, এবং রিকোয়ার্ড যে কাগজপত্রগুলো লাগবে ওগুলোর একটা লিস্ট দিয়ে দেয়। সো আপনি পেপারসগুলো রেডি করে ইন্টারভিউর আগে সবকিছু রেডি করে ইন্টারভিউর জন্য রেডি থাকবেন। ইন্টারভিউর ক্ষেত্রে আমি আগেও যেটা বলেছি যে আপনার ওরা কিন্তু ইনস্ট্যান্ট কোনো কিছু যাচাই করে না। আপনি ওই যে ডকুমেন্ট সাবমিট করছেন ওখান থেকে ওরা অলরেডি ডিসিশন নিয়েই রাখে। যদি আপনার ডকুমেন্টগুলো একদম পারফেক্ট হয়, কোথাও কোনো ত্রুটি না থাকে, ঘাটতি না থাকে, তবে আপনার ভিসা মোটামুটি
কনফার্ম। তারপরে ওরা একটা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নেওয়ার পরে ওরা হচ্ছে আপনার ফাইলটা হচ্ছে জার্মানিতে পাঠায়। জার্মানি থেকে ভিসা হয়ে যেতে কারো 1 মাস, কারো 2 মাস, অনেকে 3 মাসও লাগে। সাধারণত 28 দিনের মধ্যে হয়ে যায়। ইভেন 2 দিনেও ভিসা পাইছে এরকমও হয়। এটা আসলে সিটির উপর ডিপেন্ড করে। এই তো। ইন্টারভিউ কিরকম কোশ্চেন করে আর কি, মানে কিরকম প্রশ্নের? ইন্টারভিউতে সাধারণত আপনার সিভির উপরেই কোশ্চেন করবে। আপনি কি করছেন, কেন করছেন, কোথায় পড়ছেন, এই জাতীয় কোশ্চেনই করবে। খুব কমই হচ্ছে সাবজেক্ট রিলেটেড ব্যাপারগুলো বাজাই দেখে, খুব কমই, মানে দেখে না একেবারে তা না, মাঝে মধ্যে অনেকে দেখে। ব্যাপারটা অনেকটা কমন পড়ে যাওয়ার মতো। যেমন আমি ফিজিক্স পড়ছি, যদি আমার ইন্টারভিউয়ার ফিজিক্স রিলেটেড তার নলেজ ভালো থাকে তখন সে চেষ্টা করবে আপনাকে বাজাই দেখতে। যদি তার ফিজিক্স রিলেটেড নলেজ না থাকে তাহলে সে ওই দিকে আর যাবে না। এই আর কি ব্যাপারটা। বাংলাদেশে যে আপনার 2 বছর 24 মাসের মতো ওয়েটিং পিরিয়ড, এটা থেকে বাঁচার জন্য যদি কেউ চীন বা ইন্ডিয়া থেকে অ্যাপয়েন্টমেন্ট নেয়, সেটা কি সম্ভব? যে কোনো দেশের এম্বাসি আপনি ফেস করতে পারবেন শুধুমাত্র তখন যখন ওই দেশের আপনার বৈধ রেসিডেন্স পারমিট থাকবে। অর্থাৎ চীনে আপনি হয়তো স্টাডি করতে গেছেন, স্টাডি পারপাসে গেছেন বা জব করতে গেছেন, ওখানে আপনার বৈধ রেসিডেন্স আছে, আপনি যতদিন ইচ্ছা থাকতে পারেন। বা মিনিমাম কিছু কিছু কান্ট্রিতে, মানে ওই দেশের সিস্টেম অনুযায়ী কিছু কিছু কান্ট্রিতে আপনার মিনিমাম 6 মাসের দিয়ে থাকে, টাইম লিমিট দেওয়া থাকে, মিনিমাম 6 মাসের রেসিডেন্স পারমিট থাকতে হবে। তারপরে আপনি ওই দেশের এম্বাসি থেকে আপনি নিতে পারবেন, ইন্টারভিউ ফেস করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনার পেপারস বা ব্লক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট রিলেটেড যে বিষয়গুলো, ওগুলো হ্যান্ডেল করা একটু জটিলতা থাকে। যেমন আপনি 10,000 সামথিং ইউরোজ আপনি একবার চায়নাতে পাঠাইতে হবে, ওখানে আপনার নামে অ্যাকাউন্ট করে বা ব্লক অ্যাকাউন্ট ওখান থেকে। অবশ্য না, এই জিনিসটা আমি ভুল বলছি। আপনার কাছে ব্লক অ্যাকাউন্টের যে প্রুফটা ওটা থাকলেই হবে, সেটা চায়না হোক আর যেখান থেকেই হোক, এটা ম্যাটার না। ব্লক অ্যাকাউন্টের যে প্রুফ যেটা আপনি জার্মানি থেকে পাবেন ওটা থাকলেই হবে। আচ্ছা, তাহলে অডিয়েন্স আমরা আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছি কিভাবে আমরা জার্মানিতে যেতে পারি। তো আমাদের হচ্ছে কমেন্টে অনেক প্রশ্ন আসছে, আমরা এখন একটু প্রশ্ন উত্তর সেকশনে চলে যাই নাকি ভাই, কি বলেন আপনি? হ্যাঁ। আচ্ছা, যাদের মনে যা প্রশ্ন আছে আপনারা কমেন্টস করেন, আমরা ভাই এক এক করে প্রশ্নের উত্তরগুলো দিতে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি বিএসসি অনার্স ফোর্থ ইয়ার ফাইনাল এক্সাম দিচ্ছি, আমি প্রাণীবিদ্যায় পড়ছি, আমি 2025-এর সেশন ধরতে চাচ্ছি, সেক্ষেত্রে উনি মনে হয় করোনা জানতে চাচ্ছে আর কি। আচ্ছা, এখানে আপনি 2025-এর সেশন যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন তাহলে এখন আর ধরা সম্ভব না। যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনি জানেন, পরিকল্পনা করেই নিয়েছেন কখন আপনি করতে চান। যদি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন তাহলে 2025-এর সেশন এখন আর ধরা সম্ভব না। আমি যেটা সাজেস্ট করব, আপনি হচ্ছে এখনই আপনার একটা হিসাব করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। সাধারণত সেমিস্টারগুলো শুরু হয় হচ্ছে আপনার এপ্রিলে একটা সেমিস্টার শুরু হয়, আর হচ্ছে অক্টোবর থেকে একটা সেমিস্টার শুরু হয়। সো আপনি ওই হিসাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন। অক্টোবর থেকে যে সেমিস্টারটা শুরু হয় ওটা হচ্ছে উইন্টার সেমিস্টার, ওটার আবেদন এপ্রিল থেকে শুরু হয়। আর হচ্ছে এপ্রিল থেকে যেটার আবেদন শুরু হয় ওটা হচ্ছে, আর এপ্রিল থেকে যে সেমিস্টারটা শুরু হয় ওটা হচ্ছে সামার সেমিস্টার, ওটার আবেদন শুরু হয় আপনার আগের বছর সেপ্টেম্বর অক্টোবর থেকে। আবার অনেক ইউনিভার্সিটিতে 1 বছর আগে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যায়। ওটা আসলে আপনার রিসার্চ করে বের করতে হবে কোন ইউনিভার্সিটিতে আপনি কখন আবেদন করতে হবে। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা নিয়ম। আর হ্যাঁ, এই তো, আপনাকে ওই পরিকল্পনাটা এখন থেকে, যদি অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে থাকেন এখন থেকে আপনাকে টাইম হিসাব করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর একটা জিনিস, জার্মানিতে স্টাডি রিলেটেড যে গ্রুপগুলো আছে এফবিতে, ওগুলা অনেক অ্যাক্টিভ, ওগুলোতে আপনি অনেক ইনফরমেশন পাবেন। বিশেষ করে ওগুলো ফাইল সেকশনগুলো দেখবেন, আপনার অনেক পূরণ হয়ে যাবে। অনেক কিছু অজানা থাকলে পূরণ হয়ে যাবে। আর হচ্ছে প্রিভিয়াস পোস্টগুলা বা অনেকে অনেক সমস্যা নিয়ে পোস্টগুলো ফলো করা, এগুলা দেখতে দেখতে আপনি মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন যে আপনাকে কখন কি করতে হবে।
জি। আচ্ছা, রিপা আক্তার স্মৃতি উনি প্রশ্ন করেছে, আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রিলিমিনারি টু মাস্টার্সে পড়ছি হিসাব বিজ্ঞান নিয়ে। হুম, হুম। ভবিষ্যতে ইকোনমিক্স নিয়ে দ্বিতীয় মাস্টার্স করার ইচ্ছা আছে ইউরোপে। ইকোনমিক্স নিয়ে জার্মানিতে স্কলারশিপে চান্স পাওয়ার জন্য কি কি করা উচিত? আচ্ছা, স্কলারশিপের ব্যাপারটা তো আমি অলরেডি ক্লিয়ারই করলাম। স্কলারশিপ এখানে ম্যান্ডেটরি না, যেহেতু টিউশন ফিজ নেই। তবে হ্যাঁ, আপনি যদি ওই রকম প্রোফাইল গুছিয়ে আসতে পারেন, অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েটিভ। কারণ স্কলারশিপের সাপোর্ট থাকলে অনেক, যেমন আপনাকে কাজ কম করা লাগতেছে, আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছেন। আমি সামনে থিসিস শুরু করতেছি, আমার যদি একটা স্কলারশিপ থাকতো তাহলে আমি হয়তো রিসার্চে আরো ভালো মনোযোগ দিতে পারতাম। ব্যাপারটা এরকম আর কি। সো হ্যাঁ, স্কলারশিপের গুরুত্ব আছে, কিন্তু স্কলারশিপ ম্যান্ডেটরি না এখানে, আপনি কাজ করে টিকতে পারবেন, আর যেহেতু টিউশন ফিজ নেই। আর হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স করছেন, আপনাকে হিসাব বিজ্ঞান নিয়ে ইকোনমিক্স পড়তে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে ইকোনমিক্স আবেদন করবেন, ওই ইউনিভার্সিটির ইকোনমিক্স আবেদন করার রিকোয়ারমেন্ট যদি আপনার ফুলফিল হয়, সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। এটা সমস্যা নেই। সাধারণত এই ধরনের অনেক কোর্স পাওয়া যায়, যে আপনি হিসাব বিজ্ঞান পড়ছেন কিন্তু ইকোনমিক্স পড়তে চান, এই ধরনের অনেক কোর্স পাওয়া যায়। তবে আমি সাজেস্ট করব, আমার এক কাজিনের ব্যাপারে আমি বেশ কিছুদিন ধরে একটু স্ট্রাগল করতেছি, সেটা হচ্ছে ওর সিজিপিএটা একটু লো, 3-এর উপরে, কিন্তু লো, যার কারণে ওর অনেকগুলো অপশন হারাইতে হয়েছে। সো আমি সাজেস্ট করব, যেহেতু হিসাব বিজ্ঞান পড়ছেন, আপনার সিজিপিএটা একটু বেটার রাখার চেষ্টা করবেন, আর আইএলটিএস স্কোরটা একটু বেটার রাখার চেষ্টা করবেন। অবশ্যই মোটিভেশন লেটারের উপর জোর দিবেন, মোটিভেশন লেটারটা যাতে স্ট্রং হয়। জি। অডিয়েন্স, আপনাদের যত প্রশ্ন আছে আপনারা দ্রুত কমেন্ট করতে থাকেন। আমরা আমাদের গেস্ট ইনশাল্লাহ সবগুলো প্রশ্ন উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করবে। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আসছে, আচ্ছা এটা নেওয়া হয়েছে মুকুল তরফদার। আসসালামু আলাইকুম। জাতীয় ইউনিভার্সিটিতে যারা অধ্যয়নে আছে তারা কিভাবে রিসার্চ পেপার এবং পাবলিকেশনের সঙ্গে যুক্ত হতে পারে? আচ্ছা, প্রথমত আহ, আপনাকে সম্মানের সহিত বলবো, আপনি হয় জাতীয় বিশ্ববিদ্যালয় বলুন অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি বলুন, জিনিসটা দেখতে একটু অড দেখায়। যাই হোক, এটা বড় কোনো ইস্যু না, আমাদের এগুলো হয়। আর আপনি হচ্ছে রিসার্চ পেপার এবং পাবলিকেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের প্রফেসররা এগুলো নিয়ে কাজ করতে চায় না। তো সেক্ষেত্রে খুবই সুযোগ খুবই কম আমাদের প্রফেসরদের থেকে এই ব্যাপারে সাপোর্ট পাওয়া। যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার সাবজেক্টে বা আপনি যে 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 জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, যে টপিকগুলো নিয়ে, ওই টপিকে যদি বাইরে কোনো সিনিয়র বা কেউ যদি রিসার্চ করে থাকে, বা পরিচিত কেউ যদি রিসার্চ করে থাকে, তাদের সাথে কোলাবোরেশনে আপনি রিসার্চ পেপার এবং পাবলিকেশনের কাজ করতে পারেন। কিন্তু আমাদের ইউনিভার্সিটির প্রফেসরদের আসলে এসব ব্যাপারে ইন্টারেস্ট খুবই কম। জি। ধন্যবাদ ভাইয়া। এখন সেলিম মিয়া কোশ্চেন করেছে যে, ভাইয়া হিস্টোরি অ্যান্ড ইসলামিক স্টাডিজ থেকে কি জার্মানিতে মাস্টার্সে যাওয়া যায়? ইসলামিক স্টাডিতে সরাসরি কোনো মাস্টার্স সম্ভবত নাই। আপনার যেটা আছে সেটা হচ্ছে হয়তো আপনার মিডল ইস্ট সংক্রান্ত কিছু থাকতে পারে, হিস্টোরিক্যাল সাবজেক্ট থাকতে পারে, আমার খুব বেশি ধারণা নাই। হিস্ট্রি নিয়েও পড়ার সুযোগ আছে কিছু কিছু, যেমন আপনার আমেরিকান হিস্ট্রি, জার্মান হিস্ট্রি বা ইউরোপিয়ান হিস্ট্রি। আপনাকে সাবজেক্টটা আসলে গুগল সার্চ করাই সবচেয়ে বেটার, কারণ ওই সাবজেক্টগুলো তো আমার আর সবগুলো মুখস্থ নাই। তবে আমি টুকটাক কিছু চোখে দেখেছি, কিন্তু ওগুলোর রিকোয়ারমেন্ট সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। আপনার যেটা ভালো হয়, DAAD.DE থেকে আপনি কোর্স সার্চ করে রিকোয়ারমেন্টগুলো দেখে নেবেন, অথবা গুগল সার্চ করে দেখে নেবেন। জি। ধন্যবাদ ভাইয়া। নেক্সট কোশ্চেন আব্দুর রব। জার্মান থেকে স্টাডি কমপ্লিট করার পর জব অপরচুনিটি কেমন? জব অপরচুনিটি অবশ্যই ভালো, এখানে এদের লোক দরকার। ইভেন আপনারা জানেন কিনা, কিছুদিন আগে ওরা হচ্ছে অপরচুনিটি কার্ড নামে একটা নতুন
প্রোগ্রাম চালু করেছে, যেখানে হচ্ছে আপনি দেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন বা কোনো একটা বিষয়ে স্কিল্ড, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অথবা ডিপ্লোমা করেছেন এবং আপনি কোনো একটা বিষয়ে স্কিল্ড, আপনার যথেষ্ট কনফিডেন্স আছে, আপনি এখানে আসেই আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একটা জব ম্যানেজ করতে পারবেন। আপনি জার্মান ভাষা শিখে জার্মানিতে আসতে পারেন। সেক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে এবং প্রত্যেকটা শর্ত পূরণের জন্য একটা মানে বিভিন্ন পয়েন্ট আছে। আপনার যদি 6 পয়েন্ট পূর্ণ হয়, আপনি অপরচুনিটি কার্ডের জন্য আবেদন করতে পারবেন, অপরচুনিটি যে ভিসা সেটার জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে বুঝাই যাচ্ছে যে ওদের আসলে লোকবল প্রয়োজন। আপনি যদি ওই পরিমাণ যোগ্যতা অর্জন করতে পারেন এবং সবচেয়ে বড় যে ফ্যাক্টর সেটা হচ্ছে আপনাকে জার্মান ভাষা জানতে হবে। আসার পরে হোক আসার আগে হোক আপনাকে জার্মান ভাষা শিখতে হবে। জার্মান ভাষা শিখলে আমার মনে হয় জব পাওয়া সম্ভব। জি, ধন্যবাদ ভাইয়া। নেক্সট প্রশ্ন করেছে এসআই সাজিদ, যে 3 বছরের ডিগ্রি করেছি, পরে 2 বছরের মাস্টার্স করেছি, এখন আমি দ্বিতীয় মাস্টার্সের জন্য জার্মানিতে যেতে আচ্ছা, একটু চাপ আছেন প্রসেস আমার একই, পছন্দ থেকে। যেহেতু আপনার এখানে 3 বছরের ডিগ্রিটা অ্যালাউড না। অ্যাজ আই সেড কিছুক্ষণ আগে, যে ইন্টারমিডিয়েট পড়লেও আপনাকে 1 বছর দেশ থেকে ব্যাচেলর পড়ে আসতে হবে অথবা 25% কমপ্লিট করে আসতে হবে। এর কারণটা হচ্ছে আপনার এখানকার স্কুলিং হচ্ছে 13 বছর, কিন্তু আমাদের স্কুলিংটা হচ্ছে 12 বছর, ইন্টারমিডিয়েট পর্যন্ত 12 বছর, কিন্তু এখানকার স্কুলিং হচ্ছে 13 বছর। যার কারণে হচ্ছে ওরা স্কুলিংটা হচ্ছে 13 বছর পূর্ণ করার জন্য আপনাকে ব্যাচেলরে 1 বছর ওদের স্কুলিং এ ধরে নেয়। তো সেক্ষেত্রে 3 বছরের ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে আপনার দেখা গেছে আপনার ব্যাচেলর মাত্র 2 বছরের ওদের হিসাবে। আমাদের হিসাবে 3 বছর, কিন্তু ওদের হিসাবে 2 বছর। তো যে কারণে সাধারণত 3 বছরের ডিগ্রি দিয়ে এখানে আসার সুযোগ কম। দুই একটা ইউনিভার্সিটি আমি শুনছি আবেদন অ্যাকসেপ্ট করে, কিন্তু কেউ অ্যাডমিশন পাইছে আমার জানা নেই। হ্যাঁ, তবে যেহেতু আপনার মাস্টার্স কমপ্লিট করা আছে, আপনার জন্য প্রসেস একই, সম্পূর্ণ একই সিস্টেম যারা ব্যাচেলর করে আসে তাদের মতোই। ইভেন আমিও এখানে দ্বিতীয় মাস্টার্স করতেছি, সো এতে কোনো সমস্যা নেই, আপনি দ্বিতীয় মাস্টার্স করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। আমাদের অডিয়েন্স আর কোনো প্রশ্ন করে নাই, আমাদের মধ্যে আর কোনো প্রশ্ন নাই। আশা করি সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। আচ্ছা, আহ, যেহেতু কোনো প্রশ্ন উত্তর নাই এবং সবকিছুই ওভারঅল সবাই বলে দিয়েছে, তাহলে আই থিঙ্ক আমাদের সেশনটা একদম শেষের দিকে চলে এসেছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো যদি ঠিক আছে। এখনো করার সুযোগ রয়েছে, যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অনুগ্রহ করে আপনারা খুব দ্রুত প্রশ্ন করে ফেলেন, আমাদের গেস্ট উনি অ্যান্সার করবে ইনশাআল্লাহ। আর যদি কারো কোনো প্রশ্ন না থেকে থাকে, তাহলে আমরা মিশিবার কাছ থেকে ন্যাশনালিটি স্টুডেন্টদের জন্য কিছু সাজেশন নিয়ে আমাদের লাইভ সেশনটা আজকের মতো এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আপনাকে অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে, তাদের জন্য কিছু আচ্ছা, বলেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা। আচ্ছা, আমি একটা বিষয় বলতে যাচ্ছিলাম, যেটা হচ্ছে আমাদের দেশে রিসেন্ট যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা আমরা সবাই জানি, সবাই রিফর্ম চাচ্ছে। তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত দুর্বলতা বা এগুলো সবই আমাদের জানা, এবং এই বিশ্ববিদ্যালয়টা এত হিউজ যে এর পিছনে বাজেট করে বা খুব সহজে আমাদের রিসোর্সের উন্নয়ন করা কঠিন। তো সেক্ষেত্রে আমি চিন্তা করছিলাম কিছু প্রস্তাবনা রেডি করা, যেটা দ্বারা হচ্ছে আমরা বর্তমান অবকাঠামোতে থেকেই আমাদের শিক্ষার মান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানটা হচ্ছে ইমপ্রুভ করতে পারি। এই জন্য আমার ইচ্ছা যে আমরা কিছু প্রস্তাবনা রাখতে পারি কিনা। এখন আমি পার্সোনালি রাখলে তো আসলে ব্যাপারটা পার্সোনালি রাখাই যায়, কিন্তু সেটা কতটা গুরুত্ব বহন করবে সেটাও দেখার বিষয়। এক্ষেত্রে আমার মনে হয় আপনাদের পেজ থেকে বা যদি কোনো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বড় কোনো প্ল্যাটফর্ম থেকে প্রস্তাবনাগুলো রাখা যায়। আমার ক্রেডিটের দরকার নেই, ইভেন আমি চাইবো যে আমার মতো যারা বাইরে, আপনাদের সাথে অনেকেরই যোগাযোগ আছে যারা বাইরে পড়াশোনা করছেন, তারাও যদি তাদের আইডিয়াগুলো অ্যাড করে এবং ওভারঅল একটা যদি দাঁড় করানো যায়
তাহলে আমরা ওই জিনিসটা কোনো একটা পত্রিকার মাধ্যমে বা কোনোভাবে দাবিতে তুলে ধরতে পারি বা একটা সাজেশন দিতে পারি যে যেহেতু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা যারা বাইরে পড়াশোনা করছি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের বাইরের ইউনিভার্সিটিগুলোর এক্সপিরিয়েন্স আছে, তফাৎটা কোথায় 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 ইমপ্রুভ করা যেতে পারে বর্তমান অবকাঠামোতে, এগুলো আমাদের মোটামুটি সবারই জানা। সো আমার মনে হয় আমরা একটা প্রস্তাবনা রেডি করে জিনিসটা তুলে ধরতে পারি। হয়তো এই সরকার বর্তমান যারা আছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দ্বারা সম্ভব না হলেও আইডিয়াটা যদি পৌঁছায় অথবা ভবিষ্যতে নতুন যে উপাচার্য আসবেন তার কাছেও যদি পৌঁছায়, সেভাবে আমরা তাদের কাছে পৌঁছাইতে পারলে, এখন পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনের বিষয়টা তো আর আমাদের দ্বারা সম্ভব না, তারা কতটুকু বিবেচনায় নিবে বা তাদের দ্বারা কতটুকু সম্ভব, সেই হিসাবে তারা যদি কাজটা করে ভালো হয়। আমার যেটা সাজেশন থাকবে, আপনারা অন্যদের সাথেও আলোচনা করেন যারা আছে বাইরে পড়াশোনা করছে। আমি আমার দিক থেকে আমি যেগুলা রেডি করব এগুলো আমি আপনাদের কাছে পৌঁছাই দিব, আপনারা অন্যদের সাথেও আলোচনা করেন। একটা প্রস্তাবনা আকারে বর্তমান অবকাঠামোতে থেকে কিভাবে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মানটা উন্নত করা যায় আরেকটু, বা ওয়ার্ল্ড ক্লাস করা যায়, সে ব্যাপারে একটা প্রস্তাবনা রেডি করে আমরা উপস্থাপন করতে পারি জাতির সামনে, এই আর কি। আর সাজেশন আমার দিক থেকে সাজেশন হবে, বাইরে যে কোনো দেশে যান, জার্মানি অথবা ইউএসএ অথবা যে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে বা যে কোনো দেশে পড়তে যান, আমাদের স্কিলের ঘাটতি আছে। এটা শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের না, অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদেরও ঘাটতি থাকে। স্কিল ইমপ্রুভ করেন, আপনার কিছু কমন সফটওয়্যার যেমন ল্যাটেক্স, তারপরে আপনার পাইথন, তারপরে আপনার ম্যাটল্যাব, এই জাতীয় বা কমার্স ব্যাকগ্রাউন্ডে যারা আছেন ওদের অনেক সফটওয়্যার আছে, আমি যতদূর জানি, আমার সফটওয়্যারগুলোর নাম হয়তো জানা নেই। এই সফটওয়্যারগুলোতে স্কিল ডেভেলপমেন্টের উপর জোর দেন যে সময়টা পাবেন। যারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে পেয়েছেন, জার্মানিতে আসতে চান, 2 বছর ওয়েট করতে হবে, তারা এই 2 বছর খুব ভালোভাবে কাজে লাগান এই স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে। অবশ্যই জার্মান ভাষা শিখবেন। জার্মান যদি আমি নিজেও পারি না, কিন্তু আমি জানি এখানে টিকতে হইলে, এখানে বাঁচতে হইলে জার্মান ভাষা জানা কতটা জরুরি। আর আপনাকে ফুল টাইম জব পেতে হলে জার্মান ভাষা শিখতেই হবে। অর্থাৎ আমি যখন আমাকে এখান থেকে ডিগ্রিটা কমপ্লিট করব, আমাকে জার্মান ভাষা শিখতেই হবে জব পাওয়ার জন্য। আর সবাই তো আর মিউনিক, বার্লিন বা ফ্রাঙ্কফুর্টের মতো সিটিতে আসবে না। ছোট ছোট অনেক সিটি আছে যেগুলোতে জার্মান ছাড়া আপনি একদমই চলতে পারবেন না। আমি প্রথমেই বলেছি যে অনেক সময় এরা গালমন্দও করে, এবং আমি আসার আগে শুনেছিলাম যে দোকান থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সো অবশ্যই জার্মান ভাষা শিখার প্রতি জোর দিবেন। আর জার্মান ভাষা শিখে ফেললে আপনার অপরচুনিটি বেড়ে যাচ্ছে। এই যে অপরচুনিটি কার্ড, যাদের বয়স 35-এর নিচে আছে তাদের জন্য অপরচুনিটি কার্ড একটা সুযোগ হইতে পারে, হাউস বিল্ডিং একটা সুযোগ হইতে পারে। তো 3টা পদ্ধতি আপনি কাজে লাগাইতে পারেন যদি জার্মান ভাষাটা জানা থাকে। জি, ধন্যবাদ ভাই আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুন্দর উপদেশ দেওয়ার জন্য। এখন এসআই সাথে আরেকটা প্রশ্ন করেছে ভাই, আরেকটা প্রশ্ন ছিল, তিনি 3 বছর ডিগ্রি এবং মাস্টার্স কমপ্লিট করার পরে দ্বিতীয় মাস্টার্সের জন্য আমার সুযোগ কতটুকু হবে? না, ওটা সুযোগ আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করবে। আপনার মাস্টার্স এবং ব্যাচেলর ডিগ্রি কি করেছেন না করেছেন ওটার উপরে ডিপেন্ড করবে না। আপনার ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রোফাইল কতটুকু ভালো, আপনার সিজিপিএ কেমন, দুইটা আপনার ব্যাচেলর এবং মাস্টার্সের সিজিপিএ কেমন, আপনার আইএলটিএস স্কোর কেমন, বা আপনার প্রোফাইলটা কতটুকু ভারী, তার উপর ডিপেন্ড করবে। আমি সাজেস্ট করব সম্ভাব্য সব জায়গায় আবেদন করবেন যেখানে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারতেছেন। যেমন আমি যখন টুমে আবেদন করি, আমাকে অনেকেই বলছিল যে আমার টুমে চান্স হবে না, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বা আমার ব্যাচেলরের সিজিপিএ, কিন্তু আমার মাস্টার্সের সিজিপিএ ভালো ছিল, কিন্তু ব্যাচেলরের সিজিপিএ এভারেজ ছিল, যেহেতু আমার ফার্স্ট ইয়ারে একটা ভালো ব্যাকলগ ছিল, যার কারণে ওভারঅল সিজিপিএর উপর একটা ইম্প্যাক্ট পড়ে। তো অনেকেই বলতেছিল যে হবে না হবে না হবে না, কিন্তু আমার
মানে আমি নিজেকে মানাইতে পারতেছিলাম না যে আমার এখানকার প্রোগ্রামটা যে অ্যাপ্লাইড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পুরো কারিকুলামটা আমার বেশ ভালো লাগছিল, যার কারণে আমি আবেদন করি। আমি পিছপা হইনি এবং আলহামদুলিল্লাহ আমি প্রথম অফার লেটারটা এখান থেকে পেয়েছি। সো ডিমোটিভেটেড হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে আর সাহস করে আবেদন করতে হবে। ধন্যবাদ ভাইয়া। পরবর্তী প্রশ্ন করেছে সেলিম মিয়া। ভাইয়া, আমি অনার্স থার্ড ইয়ারে আছি, আমার কখন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রয়োজন বুঝতে পারছি না, আমাকে কোন সালের কোন সেমিস্টারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? আপনি থার্ড ইয়ারের কোন পর্যায়ে আছেন সেটা তো আমি জানি না, প্রথম দিকে আছেন না শেষের দিকে আছেন। আপনি হচ্ছে যেহেতু যদি থার্ড ইয়ারের শেষের দিকে থেকে থাকেন তো আপনার থার্ড ইয়ার পরীক্ষা যদি কাছাকাছি হয়ে থাকে তাহলে আপনি এখনই আমার মনে হয় অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি জানি না 2 বছর জাতীয় বিশ্ববিদ্যালয় কি ফোর্থ ইয়ার কমপ্লিট করতে 2 বছরের বেশি সময় লাগার সম্ভাবনা আছে? 2 বছরের বেশি লেগে যাচ্ছে এখন বর্তমানে। আচ্ছা, তাইলে আমার মনে হয় থার্ড ইয়ার কমপ্লিট করে অ্যাপয়েন্টমেন্টটা নেন আগামী সামারে। আর আবেদন করার ক্ষেত্রে আপনি দুইটা বিষয়, একটা হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটিতে ডেফার করা যায়, অর্থাৎ আপনি সামারে কোন একটা ইউনিভার্সিটিতে অফার লেটার পেলেন কিন্তু হচ্ছে আপনার ভিসা ইন্টারভিউ ডেট পাওয়ার সম্ভাবনা নাই, সেক্ষেত্রে আপনি ওই কোর্সটা যদি উইন্টারে অফার করে এবং আপনার ইউনিভার্সিটি যদি আপনাকে উইন্টারের অ্যাডমিশনটা দিতে রাজি হয়, এটা হয় যেমন আমার ক্ষেত্রেও হয়েছে। আমি হচ্ছে 2021 সামারে হচ্ছে আপনার অ্যাডমিশন পাইছিলাম, পরে যেহেতু আমি দেখলাম যে না আমার এর মধ্যে ভিসা ইন্টারভিউ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেহেতু আমি এক সেমিস্টার ডেফার করি এবং পরের সেমিস্টারে আমি অ্যাডমিশন নিয়ে নেই। কারণ হচ্ছে আপনার আমার আইএলস জিআরই সবকিছু, যেহেতু কোভিড একটা লম্বা সময় পার হয়ে গেছিল, আমার আইএলস এবং জিআরইর মেয়াদ শেষ হয়ে আসতেছিল, আমি চিন্তা করলাম আমি যদি সুযোগটা ছেড়ে দেই তো আমি হয়তো আবার আইএলস জিআরই নিয়ে আবার বসতে হবে, যার কারণে আমি এনরোলমেন্ট করে ফেলি। সো আপনার কিছু কিছু সাব ইউনিভার্সিটিতে আপনার 1 বছর পর্যন্ত ডেফার হয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে 6 মাসের ডেফার হয়। সো ডেফারমেন্টের অপশনগুলো চেক করবেন আর গ্রুপ থেকে বিভিন্ন গ্রুপগুলো আছে এফবিতে, ওগুলো থেকে সাজেশন নেবেন, বিশেষ করে জার্মান ইউনিভার্সিটি জার্মান রিলেটেড যে গ্রুপগুলো আছে ওখানে অনেক হেল্প পাওয়া যায়। জার্মানে যারা আছে ওরা যথেষ্ট হেল্পফুল, যার হাতেই সময় থাকে ওরা রেসপন্স করে। আর একটা সাজেশন থাকবে আননারি কোশ্চেন নিয়ে, যেমন আমার আইএলস লাগবে কিনা বা আমার জিআরই লাগবে কিনা বা এই ধরনের কোশ্চেন নিয়ে কাউকে হুটহাট প্রশ্ন করবেন না। আপনার মিনিমাম রিসার্চ না থাকলে কাউকে প্রশ্ন করবেন না, মিনিমাম রিসার্চ করে নেবেন। এখন তথ্য প্রযুক্তির যুগ, গুগল করলে আপনি এমন কোনো তথ্য নাই যে পাবেন না। যদি না পান আপনি এফবিতে ওই গ্রুপগুলোতে সার্চ করেন, ফাইল সেকশন খুঁজেন, পাবেন। এরপরে সাজেশন চান, গ্রুপে পোস্ট দিয়ে পাবেন। একেবারেই যে উত্তরটা আপনি পাচ্ছেন না সেটা কাউকে জিজ্ঞেস করতে যান। আমি এরকম আমার সম্ভবত মেসেজ রিকোয়েস্টের লিস্ট মানে ভরে গেছে। প্রথম আমি বিরক্ত হতাম না, সবগুলাই রেসপন্স করতাম, কিন্তু এখন আর আসলে দেখি যে ভাই ইউরোপ সম্পর্কে জানতে চাচ্ছি, ভাই আইএলটিএস লাগবে কিনা, ভাই জিআরই লাগবে কিনা, মানে খুবই আনাড়ি ধাঁচের কোশ্চেন গুলা করে, যেগুলো দেখলেই মানে একটু লাগে যে ভাই একজন সম্পর্কে জানছি, এক ছেলে আমাকে কোশ্চেন করতেছিল, ভাইয়া সে কেন আমাকে নক দিছে সে ভুলেই গেছে। সে আমাকে হ্যাঁ মানে প্রথমে সালাম দিছে, আমি সালামের উত্তর দিছি, এরপরে সে আমাকে জিজ্ঞেস করতেছে ভাইয়া আমি বুয়েটে ভর্তি হতে যাচ্ছি, বুয়েটে কিভাবে ভর্তি হবো, আমি বুয়েট থেকে মাস্টার্স করতে যাচ্ছি। তো আমি বললাম যে ভাই আমি তো বুয়েটিয়ান না বা বুয়েটে মাস্টার্স করি নাই। তো সে বলতে ভাই আমি তো একজনের কাছ থেকে শুনছি আপনি বুয়েটে মাস্টার্স করতেছেন, মানে সে আমাকে কেন নক দিছিল সেটাই ভুলে গেছে। সো হুটহাট এখানে আসলে কেউ একেবারে আপনার জন্য খুব সময় নিয়ে বসে থাকে, বা নিজেরও তো পার্সোনাল অনেক ফ্যামিলি আছে, সময় নিজেকেও তো সময় দিতে হয়। সো আপনি যেখানে আটকে যাবেন আমি শিওর কেউ আপনাকে ফেরত পাঠাবে না বা কেউ আপনাকে ডিনাই করবে না যদি আপনি লজিক্যাল, যদি আপনি ভালো কোনো কোশ্চেন করেন। কিন্তু আপনি যদি উল্টাপাল্টা কোশ্চেন করেন, একেবারে আনাড়ি ধাঁচের কোশ্চেন করেন, তাহলে মানুষ বিরক্ত হবে। সো মানুষের কাছে সাজেশন চাইবেন, সমস্যা নেই। যেমন আপনি আবেদন প্রক্রিয়ায় যদি আটকে যান কোথাও, আপনি সাজেশন চাইতে পারেন কারো কাছে যে ভাই আমি এই অপশনটা বুঝতেছি না, এই অপশনটা কি হবে, এই ধরনের সাজেশন গুলো চাইবেন, এবং যে কেউ আপনাকে হেল্প করবে, কিন্তু আনাড়ি ধাঁচের কোশ্চেন নিয়ে কারোর কাছে যাবেন না। জি ধন্যবাদ ভাইয়া।
এখন হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল লাস্ট, সেটা হচ্ছে যে জার্মানিকে কি আপনি অন্য কান্ট্রিগুলোর থেকে লাইক ইউএসএ থেকে আগে রাখবেন, বা কোন কোন ফ্যাসিলিটির জন্য আপনি জার্মানিকে সাজেস্ট করবেন স্টুডেন্টদের জন্য? জার্মানিতে আমি আমি জার্মানিতে আছি এই কারণে না, আমি আহ, জার্মানিতে যারা জার্মানি এবং ইউএসএ দুই জায়গায় পড়াশোনা করছে এরকম অনেকের অপিনিয়ন নিছি, ওরা সবাই জার্মানিকে আগায় রাখছে। প্রথম কারণ, জার্মানিতে আপনার খুব থিওরি পড়ানো হয়, আপনি যতই টেকনিক্যাল সাবজেক্টে পড়েন আপনাকে থিওরি পড়ানো হবে, এবং এরা ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করে যে কোনো বিষয়ে। দ্বিতীয়ত, আপনার টিউশন ফিজের চাপ নেই, একদমই চাপ নেই টিউশন ফিজের, আপনি কাজ করে নিজের খরচ চালাইতে পারবেন। মিডল ক্লাস ফ্যামিলির জন্য এর চেয়ে বড় আশীর্বাদ আর কিছু হইতে পারে না। যাদের অনেক টাকা আছে তাদের তো ভিন্ন বিষয়, আমাদের মতো যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে তাদের জন্য এর চেয়ে বড় সাপোর্ট আর কিছু হইতে পারে না, যে আপনাকে টিউশন ফিস দিতে হচ্ছে না, আপনি নিজের খরচ নিজে চালাইতে পারতেছেন, আপনি চাইলে ফ্যামিলিকে হেল্প করতে পারতেছেন ছোটখাটো, মানে এর চেয়ে বড় সাপোর্ট আর কিছু হইতে পারে না। আর হচ্ছে আপনার আপনার কালচার, সিকিউরিটি, আপনার লাইফের যে যেমন আপনার ইউএসএ বা অন্যান্য কান্ট্রিতে এই যে বন্দুকধারী বা এটা সেটা লাইফ রিস্ক থাকে, এখানে এগুলো একদমই নাই। আর আপনার হেলথ ইন্স্যুরেন্স একটা বড় ইস্যু, এখানে আপনি অসুস্থ হইলেন আপনার হেলথ ইন্স্যুরেন্স সবই কভার করবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যেমন স্পোর্টস বা অন্যান্য কিছু ইস্যু আছে যেগুলো হচ্ছে আপনি হয়তো শখের বশে ইনজিউর্ড হয়েছেন, সেগুলা কভার করে না, কিন্তু আপনার জেনারেল হেলথ রিলেটেড ইস্যুস সবই কভার করবে, যখন তখন আপনি ডাক্তার ভিজিট করতে পারবেন, হাউস ডাক্তার যেটা, এবং যে কোনো টেস্ট করাইতে পারবেন, এবং সম্পূর্ণ ফ্রি। ফ্রি বলতে আপনি মাসে মাসে হেলথ ইন্স্যুরেন্সে টাকা দিতে হয়, কিন্তু আলটিমেটলি এটার অনেক বড় সুবিধা। প্রথমত আপনি 6 মাস পর্যন্ত, আপনি যদি কোনো কারণে হাত ভেঙে ফেলছেন, পা ভেঙে ফেলছেন বা অসুস্থ হয়েছেন, 6 মাস পর্যন্ত আপনার বেতন চলবে। আপনি যে জবটা করতেছেন আপনার মিনিমাম স্যালারি যেটা হওয়ার কথা ওই মিনিমাম স্যালারিটা আপনি প্রতি মাসে পেয়ে যাবেন। গত বছর আমি সাইকেল থেকে পড়ে গিয়ে আমার হাত ভেঙে গিয়েছিল, আমি প্রায় 5 মাসের মতো আমি মিনি জব করতাম, তখন শুধুমাত্র একটা মিনি জব করতাম যেটা থেকে এসে প্রায় আপনার 450 ইউরোর মতো আসতো। সো ওই মিনি জবের প্রতি মাসে 450 ইউরো আমি 5 মাস পর্যন্ত পেয়েছি ঘরে বসে। সো এটা অনেক বড় সাপোর্ট, যেটা আপনি ইউএসএ তে পাবেন না, একদমই পাবেন না। আর এখানে ছুটি, অনেক ছুটি থাকে, বিশেষ করে শনিবার রোববার আপনার ছুটি থাকে। এছাড়া আপনার প্রচুর সরকারি বন্ধ আছে, এবং ওরা এখন আরেকটা জিনিস চালু করতেছে, সেটা হচ্ছে আপনার সম্ভবত অলরেডি টেস্ট কেস শুরু হয়ে গেছে কিছু কোম্পানিতে, সপ্তাহে 4 দিন ওয়ার্কিং ডেজ। এখন 5 দিন আছে, ওরা 4 দিন করে ফেলতেছে, বাকি 3 দিন আপনি আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারবেন। নেগেটিভ সাইড যদি বলেন, আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন এই আশা করা যাবে না। টাকা আপনি যা ইনকাম করবেন, যা খরচ করবেন, বাঙালি হিসেবে আমাদের সঞ্চয় থাকে, ওদের হয়তো তাও থাকে না, বাঙালি হিসেবে আমাদের সঞ্চয় থাকে যদি আমরা করতে চাই। আর হচ্ছে ইউএসএ তে গেলে হয়তো আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন, এখানে কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়া বা এই সুবিধাগুলো পাবেন না, হেলথ ইন্স্যুরেন্স ব্লা 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 এই সুবিধাগুলো পাবেন না। অনেক টাকার মালিক হওয়ার আশা থাকলে জার্মানিতে সময় লাগবে, আপনি মালিক হবেন না তা না, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর টাকার মান আর আমাদের টাকার মান ভিন্ন। সো আপনি টাকার মালিক হবেন, কিন্তু আপনার সময় লাগবে। আপনার সামনে হয়তো আপনার কোনো ফ্রেন্ড ইউএসএ তে গেছে, সে মাসে মাসে 2 লাখ টাকা করে দেশে পাঠাচ্ছে, আপনি হয়তো 50,000 টাকা পাঠাবেন, এই তফাৎটা এখানে। কিন্তু অনেক দিক থেকে জার্মানি বেটার, এবং যারা ইউএসএ তে এবং জার্মানি দুই জায়গাতেই পড়াশোনা করেছে তারা অলওয়েজ জার্মানিকে আগায় রাখে নানা কারণে। বিশেষ করে আমি তো অনেকগুলা ইস্যুস বললামই, এই এই আর কি। আর আচ্ছা ভাইয়া, আপনার হচ্ছে জার্মানিতে রিসেন্টলি কেউ পড়াশোনা করছে, সেই স্পাউস নিয়ে যেতে চাই, এই ক্ষেত্রে মানে প্রসেসিংটা কি? স্পাউস নিয়ে আসার ক্ষেত্রে প্রসেসিং হচ্ছে ব্লক অ্যাকাউন্ট লাগবে, আর হচ্ছে স্পাউসের জার্মান A1 শিক্ষা থাকা লাগবে, জার্মান A1 জানা থাকা লাগবে। আর তাকে হচ্ছে এই দেশে হচ্ছে একটা মিনিমাম সাইজের একটা বাসা ভাড়া নিয়ে রাখতে হবে ওয়াইফের জন্য।
এগুলো এম্বাসিতে শো করার জন্য আর কি, এই আর কিছু না। আর যদি কেউ প্যারেন্টস নিতে চায় সেক্ষেত্রে? প্যারেন্টসকে পার্মানেন্টলি আনা যায় না, যতদূর জানি 3 মাসের ভিজিট ভিসায় আনা যায় বা মেডিকেল ভিসায় আনা যায়। ওটা সাধারণত যারা স্টুডেন্ট থাকে তারা খুব কমই আনে অনেকে। আর আপনার বেশিরভাগ যারা ফুল টাইম জব হোল্ডার তারা মাঝে মধ্যে আনে, বাবা মাকে রাখে 3 মাস 4 মাস, এই আর কি। আচ্ছা ভাইয়া, জার্মানিতে পিআর সম্পর্কে যদি কিছু বলতেন। অনেক কিছুই জানা হয়েছে কিন্তু পিআর সম্পর্কে আমরা এখনো জানি না। জার্মানিতে পিআর হচ্ছে বর্তমানে অনেক বিষয় ইজি করে দিছে, বিশেষ করে পিএইচডি রিসার্চার বা আপনি যদি বলেন স্কিলড ওয়ার্কার, এদের আপনার জব লেভেল যদি ভালো হয় 3 বছরেও অনেকে পিআর পাচ্ছে। আবার পাসপোর্ট পাওয়ার জন্য এখন 5 বছর করে দিছে। আগে ছিল আপনার ডুয়েল সিটিজেনশিপ রাখা যাইত না, এখন ডুয়েল সিটিজেনশিপের অপশন দিছে। এছাড়া আমি যদি কালকে পড়াশোনা শেষ করি, পরশুদিন আমি একটা ফুল টাইম জব পেলাম, বা আমি ইভেন এখনো যদি ফুল টাইম জব পাই, আমি আমার ভিসা স্ট্যাটাস চেঞ্জ করে আমি ব্লু কার্ডে চলে যেতে পারবো। সো এখন ইজি হয়ে গেছে আর কি, 5 বছরের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, যদি আপনি আপনার এডুকেশন লেভেল অনুযায়ী জব ম্যানেজ করতে পারেন। আচ্ছা, কেউ যদি তার স্পাউস নিয়ে যায়, বেবি নিয়ে যায়, বেবির ক্ষেত্রে কি প্রসেসিং? বেবির ক্ষেত্রে বেবি নিয়ে আসলে বা স্পাউস নিয়ে আসলে একই, আপনার বেবি তো এখানে পড়াশোনা করবে, ভিসা স্ট্যাটাস ধীরে ধীরে চেঞ্জ কে পাবে কিনা? ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে আপনার সম্ভবত যদি এই ব্যাপারটা আমার আসলে পুরোপুরি ক্লিয়ার না, আমি দুই একটা পোস্ট দেখছি অনলাইনে যেখানে হচ্ছে বলা হচ্ছে যে যে কোনো একজনের পিআর থাকা লাগে বা যে কোনো একজন পাসপোর্ট হোল্ডার হইতে হয়, তাহলে সব ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায়, এটা আমি জানি। আর আমার আসলে অতটা আইডিয়া নাই। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের অডিয়েন্সের মধ্যে থেকে আমরা কোনো প্রশ্ন আর পাইনি। যা প্রশ্ন ছিল সবগুলোর উত্তর আপনি সুন্দর করে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা একদমই আমাদের সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যে তাহলে আমাদের সেশনটা শেষ করে দিই। মহাতাব, তোমার কিছু বলার থাকলে বলতে পারো। স্পিকার অন করতে হবে। মহাতাবে তোমার মিউট করা আছে, কাইন্ডলি আনমিউট করো। আহ, যেহেতু অলমোস্ট আমরা 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, 2 ঘন্টা যাবত আমরা সেশনটা যুক্ত ছিলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে সময় দেওয়ার জন্য। আমরা হচ্ছে আর বেশি দেরি না করে আমরা আনসার এন্ড কোশ্চেন পর্বতে চলে যাই। কোশ্চিন অ্যান্সার পর্ব শেষ হয়ে গিয়েছে। মাহতাব যেটা বলছো, কোশ্চেন অ্যান্সার পর্ব শেষ হয়ে গেছে। হানিফ হোসেন ভাইয়া সুন্দর মতো সবগুলো কোশ্চেন অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, তুমি আচ্ছা, শেষ প্রান্তে। আসলে আচ্ছা না, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত সেশনটিতে আমি যুক্ত হতে পারি নাই নেটওয়ার্ক ইস্যুর জন্য। আসলে একটু বৃষ্টি হচ্ছিল বাইরে, একটু ছিল, এই জন্য আন্তরিক দুঃখিত। তবে সেশনটি আমার খুব ভালো লেগেছে। যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারতাম তাহলে আরো বেশি আমি এনজয় করতাম। আচ্ছা, আমাদের এখন যারা অডিয়েন্স আছে তারা কমেন্ট করে জানান যে আমাদের সেশনটা কেমন ছিল, ভাইয়ার আচ্ছা আচ্ছা অ্যান্সারগুলো কেমন ছিল। এতে ভাইয়া নিজেও একটু হ্যাপি ফিল করবে সকলের কিছু শুনে। আর আমাদের পক্ষ থেকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সুন্দর একটা গাইডলাইন দেওয়ার জন্য। পরবর্তীতে যখন আমাদের আরো কোনো সেশন আসবে, ইনশাল্লাহ আপনাকে আবারও পাশে পাবো, সে প্রত্যাশা করি। ইনশাআল্লাহ। এই বলে আমরা আমাদের সেশনটা একদম শেষ করে দিচ্ছি। আপনার কোনো সাজেশন থাকলে দিয়ে এবং আপনার শেষ কথা বলে আমরা আমাদের সেশনটা শেষ করবো এখানে। আচ্ছা, আপনাদেরকেও ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। আমি যখন এখানে যখন এই পর্যায়ে ছিলাম, যে প্রস্তুতি পর্যায়ে, তখন আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি রিলেটেড এই ধরনের অনেক কিছু পাওয়া যেত না। অন্যান্য ইউনিভার্সিটির যে গ্রুপগুলো ছিল ওগুলা থেকে আসলে খুব একটা সাপোর্টিভ ছিল না, যেহেতু আমি ন্যাশনালের স্টুডেন্ট ছিলাম। সো এখন তো ইনফরমেশন যথেষ্ট পাওয়া যথেষ্ট সহজ হয়েছে।
বা এই উদ্যোগটা অনেক ভালো। আমি আগেও এটাকে অ্যাপ্রিসিয়েট করছিলাম। এখন আরো ভালোভাবে আমার মনে হয় আপনারা একটু জোর দিয়ে এটাতে করেন। বিশেষ করে এই যে রিসার্চের যে বেসিক গুলা জানা, এটা খুবই জরুরি। এগুলা নিয়ে আমাকে স্ট্রাগল করতে হয়েছে। সো এগুলা যদি জেনে আসতে পারেন, স্কিল ডেভেলপমেন্ট করে আসতে পারেন, এখানে অনেক কিছু ইজি হয়ে যাবে। আর ভয় পাবেন না। অনেকে আইএলটিএস দিতে ভয় পায়, অনেকে আবেদন করতে ভয় পায়, অনেকে অনেক পর্যায়ে ভয় পায়। ভয় পাবেন না, লেগে থাকবেন, হাল ছেড়ে দিবেন না, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আপনি আটকাবেন না। আর যদি আপনি মানে কনফিউজ থাকেন, কনফিডেন্স না থাকে, বা এক পর্যায়ে হাল ছেড়ে দেন, তাহলে ফেল করার সম্ভাবনা বেশি থাকে। সো হাল ছেড়ে দিবেন না, এটাই আমার সাজেশন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ ভাই আপনাকে। আপনিও ভালো থাকবেন ভাইয়া। শুভরাত্রি। আজকে আমাদের সেশন এখানে আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার পরবর্তী কোনো সেশনে, পরবর্তী কোনো দেশ নিয়ে আমরা ইনশাআল্লাহ আবার লাইভ সেশন করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।